ইংলিশ গ্রামারের টেন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বিসিএস পরীক্ষায় সরাসরি টেন্স থেকে প্রশ্ন তেমন একটা আসে না, কিন্তু তেমন একটা কোশ্চেন না আসলেও তোমাকে এই টপিকটা খুব ভালো করে পড়তে হবে, কারণ টেন্সের সাথে রিলেটেড হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এবং কারেকশন। তাহলে এখান থেকে সরাসরি প্রশ্ন না আসলেও তুমি টেন্সটা মনোযোগ দিয়ে পড়বা, এবং টেন্সের সাথে ভয়েস রিলেটেড এখন পর্যন্ত তোমার গত কয়েকটা বিসিএসে 44 বিসিএস একটা প্রশ্ন আসছিল সরাসরি টেন্স থেকে। হ্যাঁ, নয় সরাসরি এখানে খুব একটা কোশ্চেন আসে না। আমরা আজকে একসাথে দুটো ক্লাস আমরা কভার করব, টেন্স এবং ভয়েস, এবং আমার দৃঢ় বিশ্বাস তুমি যদি টেন্স ভয়েস শুধুমাত্র এই ক্লাসটা যদি করো, তোমার তেমন কোনো বই পুস্তক পড়া লাগবে না, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর সকালবেলা একবার বলছিলাম রিভিশনের সিকোয়েন্সটা কেমন হবে, আজকে আরেকবার বলি। তুমি যে কাজটা করবা, তোমার যখন মোটামুটি তুমি 25 থেকে 30 মিনিট কোনো একটা টপিক পড়ে ফেলবা, এরপরে জাস্ট 5 মিনিটসে তুমি পুরো টপিকটা আবার একটু রিভিশন দিয়ে ফেলবা। এরপরে তোমার ওই টপিকটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা তোমার মনে থাকবে। এরপর যখন তুমি 2-3 ঘন্টা 3-4 ঘন্টা পড়ে ফেলবা, এরপর আবার 5 মিনিটসের জন্য তুমি রিভিউ করবা তুমি কী কী পড়ছিলা পিছনে। এরপর দেখবা যে ওই পড়াটা মোটামুটি তোমার সারাদিন মনে থাকবে। আর দিনের পড়া ক্লোজ করার আগে তুমি রাতে ঘুমানোর আগে সারাদিন কী পড়ছিলা আবার একটা 5 থেকে 10 মিনিট রিভিশন দিয়ে ফেলবা। এভাবে তখন তুমি যখন দিনের মধ্যে 2 থেকে 3 বার রিভিশন দিবা, দেখবা যে তোমার মেমোরি অনেক বেশি, তোমার তথ্য সে রিটেনশন করে রাখতে পারবে এবং অনেক দিন ধরে থাকবে এখানের মধ্যে। এক সপ্তাহ যখন তুমি পড়ে ফেলবা, সপ্তাহের মধ্যে একদিন বসে পুরো সপ্তাহ যা পড়ছিলা সেটা তুমি একটু 15-20 মিনিট আধা ঘন্টা সময় দিয়ে রিভিশন দিয়ে ফেলবা। এভাবে তুমি যদি বারবার রিভিশনের উপরে থাকো, তাহলে দেখবা তোমার অনেক তথ্য অনেক বেশি মনে থাকবে। টেন্সের বাংলা হচ্ছে ক্রিয়ার কাল, তার মানে ক্রিয়া কখন সংঘটিত হয় বা ক্রিয়া যে সময় সম্পন্ন হয় সেই সময়কে আমরা টেন্স বা কাল বলি। এখন আমরা টেন্সের কয়েকটা ক্লাসিফিকেশান দেখবো। খুব ছোটোবেলা থেকে এগুলো আমরা পড়ছি, একদম সেই নার্সারি থেকে শুরু, আর পারছি না গুরু। হ্যাঁ, আমরা হচ্ছে যে ওই টাইপের টেন্স, এত বেশি টেন্স পড়ছি। তো আমি মূলত সংজ্ঞা, স্ট্রাকচার এগুলোর থেকে আমি আজকে ক্লাসে গুরুত্ব দিতে চাই টেন্সের ইউজটা। তুমি কোন পরিস্থিতিতে কোন ধরনের টেন্স ব্যবহার করবা, এবং পরীক্ষা রিলেটেড তোমার ট্রিকি কী কী জিনিস হতে পারে তুমি যেগুলো ভুল করতে পারো, ওই সকল জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। আমরা ছোটোবেলা থেকে জানি টেন্স 3 ধরনের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো প্রেজেন্ট মানে যেটা বর্তমানে হয় বা হচ্ছে, পাস্ট মানে যেটা অতীতকালে কোনো কিছু ঘটছিল, আর ফিউচার মানে যেটা ভবিষ্যতে কোনো কিছু ঘটবে। এখানে আমরা হচ্ছে যে এই স্লাইডগুলোতে একটা স্লাইডের মধ্যে আমরা মোটামুটি 12টা টেন্সের স্ট্রাকচার এখানে দিয়ে দিচ্ছি। তুমি স্লাইডটা একটু চোখ বলে নাও, আমি জানি তুমি এটা জানো, এরপর একটু চোখ বলে নিই আমরা। তাহলে প্রত্যেকটা টেন্সকে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রত্যেকটা টেন্সকে আমরা আরও 4টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, বা এটাকে কমনলি বলি আমরা সিম্পল। তাহলে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। আর কন্টিনিউয়াস টেন্সকে আমরা ইউজুয়ালি বলি প্রোগ্রেসিভ টেন্স। তাহলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, পাস্ট প্রোগ্রেসিভ এবং ফিউচার প্রোগ্রেসিভ। আমাদের দেশীয় গ্রামার বইগুলোতে অনেক বেশি কন্টিনিউয়াস শব্দটা লেখা, আর বাইরের গ্রামার বইগুলোতে তুমি বেশিরভাগ প্রোগ্রেসিভ শব্দটা বেশিরভাগ পাবা। আর আমাদের দেশীয় গ্রামার বইগুলোর মধ্যে ইনডেফিনিট শব্দটা বেশিরভাগ পাবা, বিদেশি গ্রামার বইয়ের মধ্যে বেশিরভাগ পাবা সিম্পল, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। তারপরে আমরা 3টা টেন্সেরই আমরা পারফেক্ট টেন্স এখানে স্ট্রাকচার দেখাই দিলাম, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এবং 3টা টেন্সেরই পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট প্রোগ্রেসিভ। এই স্ট্রাকচারটা দেখো, তুমি এখানে কমন প্যাটার্নটা ধরতে পারলে তোমার জন্য সহজ। প্রত্যেকটা সিম্পল টেন্সের মধ্যে দেখি আমরা, প্রেজেন্ট সিম্পলের মধ্যে হচ্ছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট সিম্পলে ভার্বের পাস্ট ফর্ম, এবং ফিউচার সিম্পলে ভার্বের বেস ফর্ম এবং তার আগে শ্যাল উইল বসবে। তাহলে এখানের মধ্যে আমাদের 3টা সিম্পল টেন্সের স্ট্রাকচার চলে গেল। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি, তাহলে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি। এবার আসি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, যারটার নাম বলছিলাম প্রোগ্রেসিভ। তাহলে আমরা 3টা টেন্সে শুধু অক্সিলারিগুলো মনে রাখলেই হবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে অক্সিলারি হচ্ছে এম, ইজ, আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ, ওয়ার, আর ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে শ্যাল বি এবং উইল বি। তাহলে আমাদের সিম্পল টেন্স শেষ, প্রোগ্রেসিভ টেন্স শেষ। বিদেশি পারফেক্ট টেন্সে, সকল পারফেক্ট টেন্সে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট পারফেক্টও পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্টও পাস্ট পার্টিসিপল, ফিউচার পারফেক্টও পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্বের গঠন পড়ে ফেললাম।
আমরা এখন অক্সিলারিগুলো একটু দেখব। প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে অক্সিলারি হ্যাড, আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। তাহলে আমাদের পারফেক্টের গঠন আমরা পড়ে ফেলছি। এখন আসে আমরা আর একটা বাকি, সেটা হচ্ছে আমাদের পারফেক্ট প্রোগ্রেসিভ বা পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা জানি সকল প্রোগ্রেসিভ বা সকল কন্টিনিউয়াস টেন্সে বারবার সাথে আইএনজি, তাহলে এটা আলাদা করে পড়া লাগতেছে না, শুধুমাত্র অক্সিলারিগুলো মনে রাখতে হবে আমরা। প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি যদি হয় হ্যাভ এবং হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। তাহলে এই চারটার দিকে তাকাইলে আমরা মোটামুটি 12টা টেন্সের স্ট্রাকচার আমরা একটু দেখে ফেললাম। এখন তুমি কোথায় ইজ, কোথায় আর, কোথায় ওয়াজ, কোথায় হ্যাজ ইউজ করবা। দেখো এম ইজ আর, এখানে আইসাতে এম হবে, এটা ফিক্স। তাহলে বাকি ইজ এবং আর এই দুটোর মধ্যে একজন সিঙ্গুলার একজন প্লুরাল। যে সাউন্ডের মধ্যে জি আছে, জেড আছে, যা সাউন্ডটা যেখানে আছে সেটা সিঙ্গুলার সাউন্ড, তাহলে ইজ এখানে যা আছে, তাহলে ইজ হচ্ছে সিঙ্গুলার সাউন্ড। সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে ইজ, প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে ভার্বের সাথে হবে সাবজেক্টের সাথে হবে আর। এখন আসে হ্যাজ এবং হ্যাভ। তাহলে হ্যাজ এবং হ্যাভের মধ্যে কোনটার মধ্যে যা আছে, হ্যাজের মধ্যে আছে, তাহলে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হলো হ্যাজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হচ্ছে হ্যাভ। এখন হচ্ছে ওয়াজ এবং ওয়ার, ওয়াজ এবং ওয়ার, তাহলে কোনটার মধ্যে যা সাউন্ডটা আছে ওয়াজের মধ্যে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। এগুলো তোমরা প্রায় সব কিছু ছোটোবেলা থেকে জানো, আমি শুধুমাত্র একটু তোমাদেরকে কানেক্ট করাই দিতে চাচ্ছি। আমার কাজ হচ্ছে তোমাদেরকে কানেক্ট করাই দেওয়া। এবং এই স্লাইডের মধ্যে আমরা 12টা টেন্সই আমরা একটা সেন্টেন্স কীভাবে 12টা টেন্সে হয় সেটা আমরা এখানের মধ্যে দেখাই দিচ্ছি। স্লাইডগুলো দিয়ে দিলে এই জিনিসটা তুমি একটু পড়ে ফেলবা, এটা আমি এখন ব্যাখ্যা করে এখানে টাইম আমি কিল করব না। এরপরে আমাদের অতি প্রিয় বাক্য ভাত খাই। আমরা সবাই ভাত খাইতে খুব পছন্দ করি, আমরা সকালে ভাত খাই, রাতে ভাত খাই, বিকেলেও ভাত খাই, মন খারাপ হলে ভাত খাই, হ্যাঁ সব কিছু আমরা ভাত খাই। তো আমি যথারীতি এখানে টেন্সের মধ্যে সে ভাত খাওয়ার ইতিহাসটাও রেখে দিছি, এবং এখানেও আমরা এক ভাত খাওয়া দিয়ে 12টা সেন্টেন্স আমরা লিখছি। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, বর্তমানে একটা কাজ আমরা হচ্ছে আমি অলরেডি খেয়ে ফেলছি, তাহলে আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। তো ছোটোবেলা মাস্টাররা আমাদের পড়াইছিল যে তেসি তেসো তেসেন থাকলে হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এসি এসো এসেন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই সকল জিনিসপত্র আমাদের পড়ার কোনো দরকার নাই, আমরা জিনিসটা যদি বুঝি আমাদের ইউজটা, তাহলে এরকম শর্টকাট এইগুলো আমাদের প্রয়োজন নাই। তাহলে বর্তমানে কোনো কাজ চলতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। যেমন এখানে আমরা লিখলাম আই এম ইটিং রাইস। আর যে কাজটা অলরেডি হয়ে গেছে, নিকটতম অতীতে যে কাজটা হয়ে গেছে, ফিনিশ কাজটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা লিখলাম এখানে আমি ভাত খেয়েছি, ইংরেজিতে লিখলাম আই হ্যাভ ইটেন রাইস। বর্তমানকালে একটা কাজ সার্টেন টাইম জুড়ে চলতেছে, শুরু হয়েছে আগে কিন্তু এখনও চলতেছে, এই সকল ক্ষেত্রে আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। এখানে আমরা সেন্টেন্সে লিখছি আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট যাবত ভাত খাচ্ছি। এখানে পাস্ট টেন্সের আমরা হচ্ছে যে 4টা ফর্ম লিখলাম। অতীতকালে একটা কাজ সমাপ্ত হয়ে গেছে, আই এইট রাইস। আর এখানে কনফিউশনগুলো আমরা সামনে ক্লিয়ার করতেছি যে প্রেজেন্ট পারফেক্ট অতীতকালে হয়ে গেছে, পাস্ট সিম্পল অতীতকালে হয়ে গেছে, পার্থক্যগুলো কি আমরা আসতে সামনে। অতীতকালে একটা কাজ চলতেছিল, আমি ভাত খাচ্ছিলাম, স্ট্রাকচার অনুযায়ী আই ওয়াজ ইটিং রাইস। আর অতীতকালে দুইটা ঘটনার মধ্যে যেটা অপেক্ষাকৃত আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। সো আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। তাও অতীতকালে সার্টেন টাইম জুড়ে একটা কাজ চলতেছিল বা হচ্ছিল, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট যাবত ভাত খাচ্ছিলাম। এখানের মধ্যে ফিউচারে 4টা টেন্স লিখছি, আমি ভবিষ্যতে একটা কাজ করবো, আই উইল ইট রাইস। তবে কখন আমরা উইল শ্যাল বা উইল দিয়ে আমরা ফিউচার টেন্স লিখি সেটা আমরা আলোচনা করব। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, আমি ভাত খাইতে থাকবো, ভবিষ্যতে একটা কাজ চলতে থাকবে, আই উইল বি ইটিং রাইস। ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, যার মধ্যে একটা আগে ঘটবে একটা পরে ঘটবে। যেটা আগে ঘটবে, অন্য কাজটার আগে যেটা ঘটবে সেটা প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্স, আই উইল হ্যাভ ইটেন রাইস। এবং ভবিষ্যতে একটা কাজ সার্টেন টাইম জুড়ে করতে থাকবো আমরা, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট যাবত ভাত খাইতে থাকবো। এখন আমরা এই 12টা টেন্স নিয়ে কখন কোনটা ইউজ করব এবং এখানে যত রকম কনফিউশন হতে পারে সেগুলো আমাদের ক্লাসের মূল ফোকাস। আর এই সেন্টেন্সগুলো তোমার যদি আবার পড়তে হয় তুমি স্লাইড দেখাবার পড়ে নিও। দেখো কিছু ওয়ার্ড থাকলে আমরা বুঝবো যে নিশ্চয় এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিটে থাকবে। এরকম কী কী আছে? অফেন,
ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, ডেইলি, এভরিডে, নর্মালি, সামটাইমস, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে ইউজুয়ালি এখানের মধ্যে প্রেজেন্ট সিম্পল টেন্স হওয়ার কথা। যেমন যদি থাকে হি অলওয়েজ ড্যাশ টু দ্য পার্ক, তাহলে আমরা অলওয়েজ শব্দটা দেখে আমরা বুঝে নিতে হবে নিশ্চয়ই এটা প্রেজেন্ট সিম্পল, তাহলে হি অলওয়েজ গোজ টু দ্য পার্ক। আমিন ড্যাশ কফি এভরিডে, এভরিডে ওয়ার্ডটা দেখে আমরা বুঝছি এখানের মধ্যে আমাদের এটা প্রেজেন্ট সিম্পল, সো আমিন টেক্স কফি। দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, চিরন্তন সত্য, এই ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করি। আমরা আরও ব্যবহার আসবো সামনে। কিছু কিছু ওয়ার্ড দেখলে আমরা বুঝতে পারবো যে এটা মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, এগুলো থাকলে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দ্য প্রেজেন্ট কন্ডিশন ইজ ড্যাশ নাও, তো এখানের মধ্যে আমরা যখন দেখছি নাও ওয়ার্ডটা আছে বুঝছি এটা নিশ্চয়ই প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, তাহলে এখানে যে ভাবটা থাকবে তার লোক আইএনজি হবে। দ্য প্রেজেন্ট কন্ডিশন ইজ চেঞ্জিং নাও। অ্যাট দিস মোমেন্ট এই ওয়ার্ডটা দেখি তুমি বুঝে যাইতে হবে নিশ্চয় আমি পরে যে সেন্টেন্সটা বলবো সেটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, সো এখানে হবে হি ইজ ডুইং হিজ ডিউটি। কিছু ওয়ার্ড দেখলে বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট হবে, যেমন জাস্ট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, সো ফার, সিন্স ফর, টিল নাও, জাস্ট নাও। আচ্ছা, যারা আমাদের টেন্স ক্লাস আগে কখনো করো নাই, সিন্স ফর দেখলে আমরা মনে করি এটা মনে হয় প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ হবে, কারণ মাস্টার আমাদের ছোটোবেলা পড়াইছে সিন্স ফর শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ হয় না, প্রেজেন্ট পারফেক্টের মধ্যে সিন্স বা ফর হতে পারে, সেটা আমরা আজকে পড়বো। এখানের মধ্যে হি হ্যাজ অলরেডি ড্যাশ দেয়ার, আমরা এখানের মধ্যে অলরেডি দেখে বুঝতে হবে এই সেন্টেন্সটা নিশ্চয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো হি হ্যাজ অলরেডি রিচড দেয়ার। দ্য সায়েন্টিস্ট হ্যাভ ড্যাশ দ্য ম্যাটার রিসেন্টলি, দ্য রিসেন্টলি দেখে আমরা বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড দ্য ম্যাটার রিসেন্টলি। কিছু ওয়ার্ড দেখলে বুঝবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, অ্যাগো, ফর এ ওয়াইল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপরে উইশ, লং সিন্স, ওয়ান্স, এই ওয়ার্ডগুলো যদি দেখি বা এই ফ্রেজগুলো যদি দেখি বুঝবো এটা নিশ্চয়ই পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন মোশন ড্যাশ আপ অ্যান্ড ড্যাশ অ্যান্ড অ্যাঞ্জেল লাস্ট নাইট, তো লাস্ট নাইট ওয়ার্ডটা দেখে এই ফ্রেজটা দেখে আমরা বুঝে গেছি এটা পাস্ট টেন্স, তাহলে এখানে হবে ওক, এখানে হবে স। ইট ইজ হাই টাইম এই ওয়ার্ডটা দেখে আমরা বুঝবো এরপরে যে সেন্টেন্সটা হবে আমাদের তার সাবজেক্টের পরে যে ভাবটা আসবে ভাবটা পাস্ট ফর্ম হবে, তাহলে ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার লার্নিং সিস্টেম, এটা হাই টাইম আমাদের এটা উপযুক্ত সময় আমাদের লার্নিং সিস্টেমটা চেঞ্জ করার। এটা একটা বিশেষ ধরনের স্ট্রাকচার, এটা আমরা কারেকশনের মধ্যে আরও পড়বো। কারেকশনের মধ্যে আমাদের একদম প্রথম উদাহরণ এটা দিয়ে শুরু হবে। ইট ইজ হাই টাইম থাকলে কী কী হইতে পারে। সিন্স ফর এখানে মনে রাখতে হবে আমরা টাইমের যদি কোনো পয়েন্ট যদি বলি, যেমন গত সোমবার থেকে, গত মঙ্গলবার থেকে, সকাল 8টা থেকে, 2 তারিখ থেকে, গত জানুয়ারি থেকে, 2002 সাল থেকে, যখন টাইমটা পয়েন্ট করব তখন হচ্ছে সিন্স। তাহলে টাইমটা যদি পয়েন্ট করি তাহলে সিন্স। আমরা কীভাবে বলি অত হতে বা থেকে, আমরা বলি যে মঙ্গলবার থেকে, সোমবার থেকে, সকাল 8টা থেকে, 2010 সাল থেকে, তাহলে হতে থেকে এগুলো থাকলে আমরা ইউজ করি সিন্স। আর ফর মানে হচ্ছে পিরিয়ড, এখানে পয়েন্ট অফ টাইম নাই, 2 ঘন্টা ধরে, কোন 2 ঘন্টা বলা হয় না, 3 দিন ধরে, 2 বছর যাবত, 3 বছর যাবত, 2 মাস যাবত। তাহলে এই যে পিরিয়ড যখন বলতেছি, যেখানে আমরা পয়েন্টটা বলতেছি না, স্টার্টিংটা বলতেছি না, শুধু পিরিয়ডটা, এখানে আমরা ইউজ করব ফর। মনে রাখতো ফরের পরে কি বসে, সংখ্যা প্লাস সময় হয়, 2 দিন, 3 মাস, 4 বছর এরকম। আর সিন্সের পরে শুধু সময়ের উল্লেখ থাকে, কোনো সংখ্যা থাকে না, কিন্তু যে সোমবার থেকে, মঙ্গলবার থেকে, সকাল 8টা থেকে, এভাবে আমরা আরও পড়বো এগুলোর ব্যবহারটা। যেমন 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, এবং আমরা গত সোমবার থেকে কাজ করতেছি, উই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স মানডে। এখন আসো আমাদের পাস্ট টেন্সের স্ট্রাকচারের মধ্যে এখানে পাস্ট পারফেক্টে মনে রাখতে হবে যে বিফোর অর্থ হলে পূর্বে, পাস্ট পারফেক্ট বসবে আমাদের বিফোরের পূর্বে। আফটার অর্থ পরে, পাস্ট পারফেক্ট বসবে আফটারের পরে। তাইলে বিফোরের পরে বসবে পাস্ট ইনডেফিনিট, আফটারের পূর্বে বসবে পাস্ট ইনডেফিনিট। সো এটা যদি বুঝি আমরা একটু সেন্টেন্স দেখি। যেমন এখানে 2টো সেন্টেন্স, একটা হচ্ছে যে আমি একটা ভালো ডাক্তার দেখছিলাম, একটা হলে আমি তোমার লোক দেখা করছিলাম। অতীতকালে 2টা ঘটনা, একটা ঘটনা আগে ঘটছে, সেটা হচ্ছে আমি একটা ভালো ডাক্তার দেখছিলাম, আর একটা ঘটনা হচ্ছে তোমার লোক আমার দেখা হয়েছিল। 2টা ঘটনার মধ্যে যেটা আগে ঘটছে সেটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তা আই হ্যাড লুকড এ গুড ডক্টর, আরেকটা হলো আই মেট ইউ। আমরা যে ঘটনা আগে ঘটছে আই হ্যাড লুকড এ গুড ডক্টর, সেটাকে বিফোরের আগে বসাইছি এবং আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করছি তার ক্ষেত্রে। জেরিন হচ্ছে একটা বই লিখছে এবং সে রিটায়ার করছে, 2টা ঘটনা অতীতকালে। বই লেখাটা আগে, ও রিটায়ার করার কাজটা পরে,
তাহলে যেটা আগে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। সো জেরেন হ্যাড রিটেন দ্য বুক, এটা আগে ঘটছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর ও রিটায়ার করছিল, এটা পরে ঘটছে, তাহলে এটা হলো পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট। তাহলে বিফোর দিয়ে দুইটা ক্লজকে আমরা জোড়া লাগাবো এবং জেরেন হ্যাড রিটেন দ্য বুক এটাকে আমরা বিফোরের পূর্বে বসাবো, আর পরের সেন্টেন্সটা হবে আমাদের পাস্ট সিম্পল। কিন্তু যদি একটা কাজ থাকে, অতীতকালে একটা কাজ এবং এখানে বিফোর ওয়ার্ডটাও উল্লেখ আছে, তাহলে এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট। যে মামুন সানজিদাকে আগে দেখছিল একবার, সো মামুন স সানজিদা বিফোর, এখানের মধ্যে আমাদের সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। মনে রাখতে হবে যে আমাদের দুটো ক্লজ যদি এরকম থাকে, সেখানের মধ্যে একটা ক্লজ হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা আগের ক্লাসগুলোতে বলার চেষ্টা করছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে যে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, ডিপেন্ডেন্ট মানে আরেকজনের উপর নির্ভর করতে হয় অর্থ প্রকাশের জন্য। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজে যদি ফিউচার ইনডেফিনিট হয়, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজে প্রেজেন্ট ইনডেফিনিট হয়। এখানের মধ্যে তোমার ক্ষেত্রে মূলত তুমি মনে রাখবা যে ডিপেন্ডেন্ট ক্লজে কী হয়, এটাই যদি খালি স্থানের মধ্যে থাকে, এটা কন্ডিশনালের মধ্যে আমরা আরও বিস্তারিত পড়াবো। যেমন এখানে আমরা দুটো সেন্টেন্স লিখছি, হোয়েন হি কামস আই উইল গো, সে যখন আসে তখন আমি যাব। তাহলে হোয়েন হি কামস এটা ডিপেন্ডেন্ট ক্লজ, কেন? কারণ ও নিজের অর্থ প্রকাশ করতে পারে না, শুধু এতটুকু যদি লিখি আই উইল গো আমি যাব, এটা নিজের অর্থ প্রকাশ করতে পারে স্বাধীনভাবে, তাহলে ও হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা দেখলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে আমাদের ফিউচার সিম্পল, ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল। তাহলে পরের সেন্টেন্সটা তুমি ফিল আপ করো এখানের মধ্যে, ইফ হি ড্যাশ হার হি উইল গেট হার অ্যাজ গার্লফ্রেন্ড। তো সে তার গার্লফ্রেন্ড হিসেবে পাবে ইফ হি ড্যাশ হার। তাহলে আমাদের এখানের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যেটা, সেখানের মধ্যে ফিউচার সিম্পল ব্যবহার করছে। তাহলে বলো ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে আমরা কি ইউজ করবো? ইফ হি ড্যাশ হার হি উইল গেট হার অ্যাজ গার্লফ্রেন্ড। ইফ হি প্রপোজেস হার, রাইট, ইফ হি প্রপোজেস হার। মনে রাখতে হবে যে ডিপেন্ডেন্ট ক্লজে এখানে কখনো আমাদের ফিউচার টেন্স হবে না, ডিপেন্ডেন্ট ক্লজে এখানে হবে অলওয়েজ প্রেজেন্ট সিম্পল। সো ইফ হি প্রপোজেস হার হি উইল গেট হার অ্যাজ গার্লফ্রেন্ড। অতীতকালে যখন একটা কাজ চলার সময় টুপ করে মাঝখান দিয়ে আরেকটা কাজ ঘটে গেছে, হ্যাঁ, মাঝে মধ্যে আমার ছবি তোলার সময় দেখা একজন ক্যারেক্টারে ঢুকে গেছে, তো কী হয়, অতীতকালে দুটো ঘটনা, একটা ঘটনা চলতেছিল, এবার টুপ করে একটা ঘটনা ঘটে গেছে। এই ধরনের ক্ষেত্রে যে ঘটনাটা চলতেছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর এর মাঝখান দিয়ে ফাঁকতালে যে ঘটনাটা ঘটে গেছে ওটা হচ্ছে পাস্ট সিম্পল। যেমন আমি ঘুমাইতেছিলাম, এটা অতীতকালে ঘটতেছিল, মাঝখান দিয়ে টুপ করে ফোনটা বাজে উঠছে, তাহলে যে মাঝখান দিয়ে টুপ করে ফোনটা বাজে উঠছে ওটা হচ্ছে পাস্ট সিম্পল, আর আমি ঘুমাইতেছিলাম এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সো ওয়েন আই ওয়াজ স্লিপিং দ্য ফোন র্যাং, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ফোনটা বেজে উঠলো। অপরদিকে অতীতকালে দুটা ঘটনা অ্যাট আ টাইম চলতেছিল, তাইলে দুটাই পাস্ট কন্টিনিউয়াস। সো আই ওয়াজ রিডিং ওয়েন ইট ওয়াজ রেনিং, যখন বৃষ্টি হইতেছিল তখন আমি পড়তেছিলাম, দুটা কাজই একসাথে ঘটতেছিল, সেই জন্য দুটাই পাস্ট প্রোগ্রেসিভ। আর একটা ঘটার সময় মাঝখান দিয়ে একটা ঘটে গেছে, একটা হবে আমাদের পাস্ট কন্টিনিউয়াস, একটা হবে পাস্ট সিম্পল। এইটারও আরও কিছু উদাহরণ আমরা ইনশাল্লাহ দেখব। বাই দিস বা বাই প্লাস টাইম থাকলে বাক্যটা ফিউচার পারফেক্ট টেন্স হবে, এটা মনে রাখতে হবে। আমরা যদি বলি যে ও এই সময়ের মধ্যে মোটামুটি সে ঢাকায় মনে হয় সে পৌঁছে যেয়ে থাকবে, তা এই সময়ের মধ্যে সে ঢাকায় পৌঁছে যেয়ে থাকবে, এই যে বাই দিস টাইম, সো এখানের মধ্যে আমরা ইউজ করবো ফিউচার পারফেক্ট টেন্স। সো হি উইল হ্যাভ রিচ ঢাকা বাই দিস টাইম, এই সময়ের মধ্যে সে ঢাকা পৌঁছে যেয়ে থাকবে। বাংলাদেশ 2041 সালের মধ্যে একটা উন্নত দেশ হয়ে থাকবে। সো বাংলাদেশ উইল হ্যাভ বিন আ ডেভেলপড কান্ট্রি বাই 2041। আর এখানে কেন বিন হয়েছে, সো উইল হ্যাভ ডেভেলপড না হয়ে এখানে বিনটা কেন আসলো সেটা আমরা প্যাসিভ ভয়েসে যাই পড়বো, প্যাসিভ ভয়েস যখন পড়বো তখন আমরা এখানে পড়বো। হ্যাঁ, সো আমিন যখন বাংলাদেশ উন্নত দেশ হবে তখন আমিন তাকে বিয়ে করবে, তাহলে আমিন উইল হ্যাভ ম্যারিড হার বাই 2041। এখানের মধ্যে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানেও সেম, এখানের মধ্যে আমাদের সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এই বিনটা কেন আসলো? আসলে এটা প্যাসিভ ভয়েস, রাইট, এটা প্যাসিভ ভয়েস। আমরা যদি বলতাম যে গভর্নমেন্ট উইল হ্যাভ মেড বাংলাদেশ আর ডেভেলপ কান্ট্রি বাই 2041, তো সেটা অ্যাক্টিভ ভয়েস হতো, কিন্তু বাংলাদেশ ডেভেলপ কান্ট্রি হবে, এখন এই যে ডেভেলপ কান্ট্রি হওয়ার কাজটা সেটা বাংলাদেশ তো করতে পারবে না নিজে, সেজন্য সেটা প্যাসিভ ভয়েস। ওকে, না এখানে তো বলছি তুমি হচ্ছে যে বাই যখন বলবা, তুমি যখন বাই 2041 যখন বলবা তখন ফিউচার পারফেক্ট টেন্স হবে। তো এতক্ষণ এই সংক্ষেপে যে সাইটগুলো বলছিলাম এগুলোই পরীক্ষার জন্য লাগবে, এগুলার থেকে পরীক্ষার মধ্যে তুমি জিনিসপত্র পাবা,
হ্যাঁ, তবে আমাদের আরও ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা এখন ভিতরে একটু বিস্তারিত পড়তে হবে। তাহলে আমি পরীক্ষা যা আসার মতো যা কিছু আছে সেটা প্রথম যেগুলো পড়া দিয়েছে এগুলোই পরীক্ষা আসলে এগুলো থেকে আসবে। হ্যাঁ, তো চলো আমরা এখন টেন্সের আসল পড়াটা শুরু করি। প্রথমে আমরা জানবো যে স্টেটিভ ভার্ব এবং নন অ্যাকশন ভার্ব এগুলা মানে কি। স্টেটিভ ভার্ব বা নন অ্যাকশন ভার্ব এটা মানে কি? তোমরা এখানে এপিডিমোলজি কোন স্টুডেন্ট আসছো? লিওন গর্ডিসের একটা বিখ্যাত বই আছে এপিডিমোলজির। তো ওই বইয়ের যে কাভার, এই কাভার মধ্যে ছবিটা দেখবা, এটা ওই বইটার কাভার। এখানের মধ্যে কি হচ্ছে, এখানের মধ্যে আমরা কিছু লোক কথোপকথন দেখতে পাচ্ছি। একজন বলতেছে, আই এম এনজয়িং আ বিউটিফুল ডে অ্যাট দ্য পার্ক, আই সি পিপল এভরিওয়ার, আই হিয়ার চিলড্রেন লাফিং অ্যান্ড পিপল টকিং, দিস ম্যান প্রেফার দ্য শেড। এখানের মধ্যে যে লোকটা ও শেড প্রিফার করে। এই মহিলাটা সেখানের মধ্যে হচ্ছে যে আমাদের সূর্যের মধ্যে যে মহিলাটা দাঁড়ায় আছে, দিস উইমেন লাইকস দ্য সান এবং এভরিওয়ান ইজ রিল্যাক্সিং। তাহলে দেখো এই যে সি, হিয়ার, প্রেফার, লাইক, এই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা। এই ওয়ার্ডগুলো কি কোনো অ্যাকশন সার্ভ করছে? যে আমি লোকজনকে দেখি, সব জায়গায় লোকজনকে দেখি, আমি শুনি বাচ্চারা হাসতেছে। দিস ম্যান প্রেফার দ্য শেড, ও শেড পছন্দ করে। এই মহিলা সূর্য পছন্দ করে। তাহলে এই যে এখানের মধ্যে আমরা সি, হিয়ার, প্রেফার, লাইক, এই ওয়ার্ডগুলো দ্বারা কোনো অ্যাকশন কি বোঝায়, কোনো কাজ বোঝাচ্ছে? এই ওয়ার্ডগুলো দ্বারা আসলে কোনো কাজ বোঝায় না, এই ওয়ার্ডগুলো দ্বারা কোনো অ্যাকশান বোঝায় না, ওরা কোনো অ্যাকশানকে এক্সপ্রেস করে না, ওরা একটা অবস্থা এক্সপ্রেস করে। এই জন্য এই ভার্বগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব বা নন অ্যাকশন ভার্ব। আমরা সাধারণত এই ভার্বগুলো আমরা কোনো থট, ইমোশান, সেন্স এবং স্টেটস অফ বিইং প্রকাশ করতে আমরা এই ভার্বগুলোকে ব্যবহার করি। তাহলে এই ভার্বগুলো আমরা আলাদা করি। কথা বলার কারণটা কি? কথা বলার কারণ হচ্ছে, দেখো এখানের মধ্যে মেরি বিলিভস দ্যাট সান ক্যান মেক হার হ্যাপি, যে মেরি বিশ্বাস করে যে সূর্য তাকে হ্যাপি করবে। এটা তার একটা থিঙ্কিং, তার একটা থটস। তাহলে এরকম কী কী থটস হতে পারে? কোনো কিছু অ্যাগ্রি করা, স্মরণ করা, আন্ডারস্ট্যান্ড করা, প্রেফার করা, কোনো কিছু জানা। হ্যাঁ, ইমোশন কী কী হতে পারে? যেমন জন হেটস দ্য সান, তাহলে হেট করা, লাভ করা, লাইক করা, ডিসলাইক করা। সেন্স হতে পারে যেমন শোনা, ঘ্রাণ নেওয়া, তারপরে তোমার কোনো কিছু দেখা, অনুভব করা, কোনো কিছুর দিকে তাকানো, হ্যাঁ, টেস্ট নেওয়া, স্বাদ নেওয়া, এগুলো সেন্স বোঝায়। স্টেটস অফ বিইং মানে হচ্ছে যে বি বা অ্যাপিয়ার বা নিড বা ওয়ান্ট। সো অলমোস্ট এভরি ওয়ান হ্যাজ এ হ্যাট, হ্যাঁ, প্রত্যেকের একটা হ্যাট আছে। তাহলে এটা হচ্ছে স্টেট অফ বিইং, কিন্তু এখানে কোনো অ্যাকশন বোঝায় না, হ্যাজ ভার্ব দ্বারা কোনো অ্যাকশন বোঝাচ্ছে না। হে অ্যাপিয়ার্স অ্যাজ এ জেন্টেলম্যান, তাহলে এখানে অ্যাপিয়ার দ্বারা কোনো অ্যাকশন বোঝাচ্ছে না। এখন আমরা এটা পড়ার তাৎপর্যটা কি? তাৎপর্যটা হচ্ছে, যদি কোনো ভার্ব দ্বারা কোনো অ্যাকশান যদি না বোঝায়, সেই ভার্বের কখনো প্রোগ্রেসিভ টেন্স হয় না, সেই ভার্বের কোনো কন্টিনিউয়াস টেন্স হবে না। যেন আমরা বলবো দ্য মিউজিক সাউন্ডস বিউটিফুল, এই গানটা খুব সুন্দর, কিন্তু আমরা এরকম বলতে পারবো না দ্য মিউজিক ইজ সাউন্ডিং বিউটিফুল। দ্য মিউজিক ইজ সাউন্ডিং বলে কিছু নাই, দ্য মিউজিক সাউন্ডস বিউটিফুল। তাহলে সাউন্ডিং, ওয়ান্টিং, হ্যাঁ, হিয়ারিং, নোয়িং, সো এগুলা যদি কোনো অ্যাকশান না বোঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা এদের সাথে কখনো আইএনজি ব্যবহার করবো না, এদের কখনো প্রোগ্রেসিভ টেন্স ইউজ করবো না। অপরদিকে যে ভাবগুলো দ্বারা কোনো অ্যাকশান বোঝাই, তাদের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবো। দে আর লিসেনিং, দে আর ইটিং, আ ম্যান ইজ সিঙ্গিং, দ্য চিলড্রেন আর প্লেয়িং, এগুলো দ্বারা অ্যাকশন বোঝাচ্ছে, সেজন্য এগুলোর সাথে আমরা প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করতে পারবো। এখন তুমি বলবো, আমি তো দেখছি যে ভাই আপনি যেগুলো বললেন স্টেটিভ ভার্ব, এগুলো তো আইএনজি যুক্ত, আমি দেখছি। হ্যাঁ, তুমি দেখতে পারো। কখন? কারণ সাম ভার্বস ক্যান এক্সপ্রেস বোথ স্টেটস অ্যান্ড অ্যাকশন ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। অর্থ বুঝতে হবে তোমার, কনটেক্সট বুঝে তোমাকে ডিসিশন নিতে হবে যে এটা কি স্টেট বুঝাইছে নাকি অ্যাকশন বুঝাইছে। যেমন এখানে ক্লাস হচ্ছে, আর এই ছেলেটা ভাবতেছে লাঞ্চের ব্যাপারে, ভাবতেছে হি ইজ থিঙ্কিং অ্যাবাউট লাঞ্চ, এবং ও ক্লাসের ব্যাপারে ভাবতেছে না, এই ভাবার কাজটা অ্যাকশান। অপরদিকে সে মনে করে যে টিচারটা বোরিং, সে যে মনে করে, এই যে শি থিঙ্কস দ্য টিচার ইজ বোরিং, ও থিঙ্ক করাটা, ওর মনে করাটা, এটা কোনো অ্যাকশন না, এটা ওর একটা মতামত। অপরদিকে ও যে ভাবতেছে, এই ভাবার কাজটা একটা অ্যাকশন। আশা করি বুঝতে পারছে। তাহলে থিঙ্ক ভার্বটা যখন অ্যাকশন হিসেবে ব্যবহার হবে, তখন সে এখানের মধ্যে আমাদের প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার হইতে পারে। আর থিঙ্ক ভার্বটা যখন শুধু কোনো কিছুর স্টেট বুঝাবে, তার অবস্থা, এটা তার একটা অবস্থা যে সে মনে করতেছে টিচার হচ্ছে বোরিং, তাহলে এটা দ্বারা কোনো প্রকারের কোনো অ্যাকশন বোঝায় না, সেই জন্য এখানের মধ্যে আমরা কখনো প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করব না। দুটাই স্ট্যাটিক লাগতেছে। আচ্ছা, একজন বলছে যে অ্যাসপারেন্ট বলতেছে বুঝে নাই। আমি একটা ডিসক্লেমার দিই,
নাম্বার ওয়ান হচ্ছে, যদি তুমি না বুঝতে পারো একান্তই, তাহলে এখানে বোঝাটা বেশি অপরিহার্য না। কারণ এটার বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে কোনো সমস্যা নাই, কারণ পরীক্ষার মধ্যে এই যে এইভাবে প্রশ্ন আসবে না। তবে এটা ট্রু, তুমি যদি ক্যাডার হতে চাও, বিশেষ করে জেনারেল ক্যাডার যদি হতে চাও, তাহলে তোমার ইংলিশের খুব ডিপ নলেজ লাগবে। তো ডিপ নলেজ যদি লাগে, তখন সেই ক্ষেত্রে তোমার এগুলো ভবিষ্যতে অনেক কাজে আসবে। হ্যাঁ, কেউ যদি একান্ত না বুঝো, তোমার টেনশন করার কোনো কারণ নাই, এগুলো পরীক্ষা প্রিলিতে কখন এগুলো আসবে না। আচ্ছা, আমি আরেকবার বলি, সেটা হচ্ছে ও লাঞ্চের ব্যাপারে ভাবতেছে, এই ভাবাটা হচ্ছে ওর কাজ, এবং সে ক্লাসের ব্যাপারে সে হচ্ছে যে সে ভাবতেছে না। তাহলে এই ভাবাটা, এই থিঙ্ক করাটা একটা কাজ, আর ওইখানে এটা ওর একটা মতামত, ও মনে করে টিচার হচ্ছে বোরিং, এটা ওর একটা মত, ওর একটা চিন্তা। এই ভাবাটা অ্যাক্টিভলি কোনো ভাবা না, এটা কোনো অ্যাকশান না, এটা কোনো। কিন্তু এই যে সে ভাবতেছে লাঞ্চের ব্যাপারে, এখন বসে ভাবতেছে, আরে কখন লাঞ্চ আসবে, ওরে কখন লাঞ্চ আসবে, কখন খাবো, আহা ছুটি হচ্ছে না কেন, এবার এই ভাবাটা একটা অ্যাকশান, এটা তার একটা মতামত, সে মনে করতেছে সে। এ বুঝতে পারছে অ্যাসপারেন্ট? যদি এরপরে না বুঝতে পারো, তুমি ক্লাসের শেষে তুমি স্লাইডগুলো পড়ে পড়ে নিজে মনে করে চিন্তা করবা যে এখানে আসলে কী বলতে চাইছি আমি, এই যে কোনটা হচ্ছে যে তোমার ওর মতামত, কোনটা চিন্তা। আবার তুমি গুগল করবা যে হচ্ছে যে এক্সাম্পল অফ, আবার চ্যাটজিপিটিকে আস্ক করবা, গিভ মি এক্সাম্পল অফ সাম সেন্টেন্সেস ইউজিং থিঙ্ক অ্যাজ এ স্টেটিভ ভার্ব। তখন তোমার চ্যাটজিপিটি আরও অনেকগুলো সেন্টেন্স দিবে। এই বাক্যটা দিলে আরও অনেক ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে 10 বছর ধরে জানতেছি, এই কথাটা তুমি বলবা। এখন আই হ্যাভ বিন নোয়িং মাই বেস্ট ফ্রেন্ড ফর 10 ইয়ার্স, এই কথাটা বললে এই জানাটা, এই জানাটা কোনো অ্যাকশান না। এই ক্ষেত্রে বরং এটা বলা ভালো, আই হ্যাভ নোন মাই বেস্ট ফ্রেন্ড ফর 10 ইয়ার্স, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে 10 বছর ধরে জানি, কিন্তু আমি আমার বন্ধুকে 10 বছর ধরে জানতেছি। তুমি একটা মেয়েকে বললা যে আমি তো তোমাকে অনেক আগে থেকে আমি দেখছি ফেসবুকে, তোমাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছিলাম, তুমি অ্যাকসেপ্ট করো নাই, আমি তোমাকে প্রায় হচ্ছে যে অনেক দিন ধরে ভালোবাসি, বা অনেক দিন ধরে 2 বছর ধরে ভালোবাসতেছি। তুমি তারে কী বলবা? তুমি তারে যদি এরকম যদি বলো যে আই অ্যাম লাভিং ইউ, তুমি হচ্ছে যে ওরা বললা, বা আই হ্যাভ বিন লাভিং ইউ, হ্যাঁ, ফর 2 ইয়ার্স, আমি 2 বছর ধরে ভালোবাসতেছি, এই সেন্টেন্সটাও খুব অসুন্দর একটা বাক্য হবে। তুমি ওরা বলতে পারো যে আই হ্যাভ লাভড ইউ ফর 2 ইয়ার্স, আমি 2 বছর ধরে তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমার ভালোবাসতেছি, ভালোবাসাটা কোনো অ্যাকশান না, এটা তোমার একটা ফিলিংস। তাহলে যেখানে কোনো অ্যাকশান বোঝায় না, সেখানে কোনো প্রোগ্রেসিভ টেন্স হয় না। এবার ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিসের কাজে লাগবে এগুলো, কারণ তোমরা জানো যে বিসিএস পরীক্ষা মানে হচ্ছে লিখিত পরীক্ষা। হ্যাঁ, তো লিখিতের মধ্যে ইংলিশ হলো 200 নম্বর, আর বিসিএস ক্যাডার হবে কি হবে না কেউ ডিপেন্ড করবে তার ইংলিশ, বিশেষ করে জেনারেল ক্যাডার, বিজ্ঞান এবং ম্যাথ, ইংলিশ, বিজ্ঞান এবং ম্যাথ। হ্যাঁ, এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে নাম্বারের ক্ষেত্রে। তো তুমি হঠাৎ করে প্রিলিমিনারি দিয়ে তুমি 2 থেকে 3 মাসের মধ্যে হঠাৎ করে তুমি কখনো তোমার গ্রামারটা ইমপ্রুভ করতে পারবে না, এটা পসিবল না। তোমার যতটুকু গ্রামার ইমপ্রুভ করার, এই ইমপ্রুভটা তোমাকে এখন যতটুকু করার সেটা করে ফেলতে হবে। এরপরে তুমি 2-3 মাস সময় পাবা, সেখানে তুমি শুধু প্র্যাকটিস করবা। তাহলে এখন যদি মোটামুটি আইডিয়া যদি তোমাদের থাকে, তাও তোমাদের সেন্টেন্সগুলো অনেক সুন্দর হবে। ওকে, এটা যাবো হিয়ারিং এবং লিসেনিং মিনিং সেম কিনা। হিয়ারিং এবং লিসেনিং মিনিং সেম, কিন্তু অনেক বড় পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, লিসেনিং মানে অ্যাক্টিভলি শোনা, যেমন তোমরা আমার ক্লাসটা লিসেন করো, আর তুমি গান বাজতেছে শুনতেছো, সেটা হিয়ার করা। গান বাজতেছে শুনতো, কানে আসতেছে শুনতেছো। হ্যাঁ, তাহলে হিয়ারিং এবং লিসেনিংয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। লিসেনিং মানে অ্যাক্টিভলি শোনা কোনো কিছু, হিয়ার মানে হচ্ছে প্যাসিভলি, তোমার কানে শব্দটা আসতেছে, সেই জন্য তুমি শুনতেছো, তোমার শোনার অনুভূতিটা হচ্ছে, বাট তুমি সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো নাই। ওকে, আসো প্রেজেন্ট টেন্স আমরা কোথায় ইউজ করি, প্রেজেন্ট সিম্পল টেন্স কোথায় ইউজ করি? আমরা কোনো ফ্যাক্ট বা হ্যাবিট বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা ব্যবহার করি। আর কোনো একটা কাজ বর্তমানে চলতেছে এটা বোঝানোর জন্য প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। তাহলে আমরা কোনো স্টেট বোঝানোর জন্য, আনচেঞ্জ ফ্যাক্ট বোঝানোর জন্য, সাইন্টিফিক কোনো ট্রুথ বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবো। ইট ইজ নাইস টু মিট ইউ, মাই নেম ইজ এমিলি এবং আই এম এন ইংলিশ টিচার। এবং এমিলি আরও বললো, আই টিচ স্টুডেন্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে ও জাস্ট ওর হ্যাবিট, ওর ডেইলি রুটিন এগুলো বলার জন্য সে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছে। অপরদিকে এমিলি আমাদেরকে বলতেছে, রাইট নাও আই এম টকিং উইথ ইউ, এই মুহূর্তে আমি তোমাদের সাথে কথা বলতেছি। আর ইউ লিসেনিং কেয়ারফুলি, তোমরা কি শুনতেছো? তাইলে বর্তমানে একটা কাজ চলতেছে, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ ব্যবহার করব। এখন আমাকে একটু বলে ফেলো, এই সেন্টেন্সটা রং কিনা, রং হলে কেন রং, এটা কারেক্টটা কী হবে? দিস ডেজ দ্য ওয়ার্ল্ড বিকামস স্মলার, আজকাল পৃথিবীটা স্মলার হচ্ছে। দিস ডেজ দ্য ওয়ার্ল্ড বিকামস স্মলার,
এটা রং সেন্টেন্স। আমরা এখানে বলতে হবে দিস ডেজ দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার, যে পৃথিবীটা ছোট হচ্ছে, এটা চলমান একটা প্রক্রিয়া। অপরদিকে আগেরটার মধ্যে আমরা বলছি ইজ বিকামিং স্মলার, এখানে আবার বললাম ইচ টাইম আর নিউ অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি ইজ মেড দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার। এখানে আবার বললাম যে এটা রং। কেন রং? কারণ হচ্ছে যখন একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয় তখন পৃথিবীটা ছোট হয়। এটা একটা তোমার ন্যাচারাল ইভেন্ট, এটা সায়েন্টিফিক্যালি ট্রু একটা কথাবার্তা। সো এইখানে আমরা বলবো ইচ টাইম আর নিউ অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি ইজ মেড দ্য ওয়ার্ল্ড বিকামস স্মলার। এটা একটা সায়েন্টিফিক্যালি ট্রু একটা কথা যে নতুন একটা টেকনোলজি হলে পৃথিবীটা স্মলার হয়ে যায়। আর এখানে বললাম পৃথিবী দিন দিন স্মলার হচ্ছে, তাহলে মিনিং বুঝতে পারলে তখন তুমি ইউজটা বুঝতে পারবে যে কোথায় তুমি প্রোগ্রেসিভ বসাবা, কোথায় তুমি সিম্পল টেন্স বসাবা। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা একটু ব্যবহার দেখি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা স্ট্রাকচারটা বলছিলাম, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ থাকবে এবং সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল। জুডি হ্যাজ ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড, জুডি পুরা তোমার হচ্ছে যে পুরো দুনিয়া সে ভ্রমণ করছে। জো হ্যাজ নট ভিজিটেড এভরি কান্ট্রি, জো হচ্ছে সব দেশ ভ্রমণ করে নাই। দে হ্যাভ মেড ফ্রেন্ডস ফ্রম আদার কালচার, ওরা আদার কালচারের ফ্রেন্ডদের সাথে তারা মিট করছে। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিছু ইউজ করব। দেখো, একটা অ্যাক্টিভিটি অতীতকালে শুরু হয়েছে, অতীতে শেষ হয়ে গেছে, কিন্তু সময়টা স্পেসিফিক্যালি উল্লেখ করার নাই। যেমন লাস্ট উইক, ইয়েস্টারডে, এরকম কিছু উল্লেখ করার নাই। একটা কাজ শুরু হয়েছে অতীতকালে, শেষ হয়ে গেছে অতীতকালে, কিন্তু টাইমের ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা নাই। সে সকল ক্ষেত্রে আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো লাইফ এক্সপিরিয়েন্স যদি বোঝাই তাহলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এমন কোনো জিনিস যদি হয় যেখানে আমার কোনো রিপিটেড কোনো ইভেন্ট কয়েকবার করে ঘটছে, এটা বোঝাতে চাচ্ছি, সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এবং আমরা ফর এবং সিন্সের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ফর ইউজ করব ডিউরেশনের ক্ষেত্রে, সিন্স ইউজ করব কোনো সময়ের পয়েন্টের ক্ষেত্রে। যেমন লাস্ট ইয়ার, তারপরে তোমার সিন্স সেপ্টেম্বর, সিন্স 9 AM। ফর ইউজ করবো ডিউরেশন, ফর 1 year, ফর 3 months, ফর 5 days, ফর 2 hours। হ্যাঁ, আই হ্যাভ লিভড হিয়ার ফর 3 years, আমি 3 বছর এখানে বাস করছিলাম। তা আমি 3 বছর এখানে থাকছি বা আমি 3 বছর এখানে বাস করছি, এটা ওর একটা লাইফ এক্সপিরিয়েন্স। এটা বোঝানোর জন্য যেহেতু 3 বছর ধরে সে বাস করছে, পয়েন্টটা বলে না, আমরা ইউজ করছি ফর। আর যেহেতু এটা তার লাইফ এক্সপিরিয়েন্স, সেই জন্য আমরা এখানে ইউজ করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমাদের মনে অনেক প্রশ্ন আসতেছে, আমি জানি সব প্রশ্ন আনসার তুমি পেয়ে যাবা, জাস্ট তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করতে থাকো। তাহলে জুডি ও পুরো দুনিয়া ভ্রমণ করছে। জুডি হ্যাজ ট্রাভেলড, জুডি হ্যাজ লিভড ইন চায়না অ্যান্ড জাপান, ও চায়না এবং জাপানে বাস করছে। জুডি 15 বছর ইংলিশ পড়ছে। জুডি শি হ্যাজ স্টাডিড ইংলিশ ফর 15 years, ও 15 বছর ইংলিশ পড়ছে। এবং 2014 সাল থেকে সে ইন্টারন্যাশনাল ক্লাবের মেম্বার থাকছে। তাহলে শি হ্যাজ বিন, এই বিনটা কিন্তু এখানের মধ্যে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম মেইন ভার্ব। সো শি হ্যাজ বিন আ মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল ক্লাব সিন্স 2014। দেখো এখানে প্রত্যেকটা ইভেন্ট কিন্তু অতীতকালে ঘটে গেছে, শেষ। কিন্তু এখানের মধ্যে আমরা এই টাইমটা এখানের মধ্যে স্পেসিফিক করে দেই নাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সিন্স এবং ফর এটার ইউজটা আমরা আরেকবার একটু দেখে নেই। তোমাকে বলা হইল হোয়ার হ্যাভ ইউ ওয়ার্ক বিফোর, তুমি এর আগে কোথায় কাজ করছো? তুমি এরপরে বললা আই হ্যাভ ওয়ার্ক অ্যাট এবিসি কোম্পানি ফর 5 years, আমি 5 বছর এবিসি কোম্পানিতে কাজ করছি। তাহলে তোমার যে অভিজ্ঞতাটা তুমি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বললা ফর 5 years। বললো গ্রেট, হাউ লং হ্যাভ ইউ স্টাডিড ইংলিশ, তুমি কয় বছর ইংলিশ পড়ছো? তুমি বললা আই হ্যাভ স্টাডিড ইংলিশ যখন থেকে আমার বয়স 12 বছর, আই ওয়াজ 12 years old। তাহলে যখন থেকে আমার বয়স 12 বছর তখন থেকে আমি ইংলিশ পড়ছি। আই হ্যাভ স্টাডিড ইংলিশ সিন্স আই ওয়াজ 12 years old। এই বাক্যটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কারণ রাইট ফর্ম ভার্বসে গেলে তোমরা রুলস মুখস্থ করবা যে সিন্সের পরে যদি পাস্ট সিম্পল হয়, সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট। আমি এরকম রুলস মুখস্থ করার কোনো অর্থ দেখি না, কারণ আমি মনে করি সেন্টেন্সটা যে বুঝবে ভালো করে যে আমি ইংরেজি পড়ছি, আমার একটা এক্সপিরিয়েন্স কখন থেকে, সিন্স আই ওয়াজ 12 years old, আমার বয়স যখন 12 বছর ছিল তখন থেকে। এবং অতীতকালের একটা পয়েন্ট বুঝিয়ে দিলাম, বুঝিয়ে দিয়ে আমি বললাম আমার একটা এক্সপিরিয়েন্স, আই হ্যাভ স্টাডিড ইংলিশ। রাইট ফর্ম ভার্বসে গেলে আবার সেম জিনিসটাই পাবা এবং এগুলো পরীক্ষা আসেও। হ্যাঁ, তো সিন্সের আগের পার্টের মধ্যে আমরা এখানে বসাইছি পাস্ট পারফেক্ট, পরের পার্টে বসাইছি আমরা পাস্ট সিম্পল। অতীতকালের একটা ঘটনাকে পয়েন্ট হিসেবে ধরছি আমরা। মাই ফ্রেন্ড হ্যাজ স্টাডিড ইংলিশ সিন্স 2000 সাল থেকে সে ইংলিশ পড়ছে। মাই ফ্রেন্ড হ্যাজ স্টাডিড ইংলিশ সিন্স স্প্রিং, সিন্স লাস্ট ইয়ার,
সিন্স শি ওয়াজ 8, হ্যাঁ। অপরদিকে আমরা যদি ফর দিয়ে যদি বলি মাই ফ্রেন্ড হ্যাজ স্টাডিড ইংলিশ ফর আ ডে, ফর 2 উইকস, তাহলে ফরের সাথে আমরা আ ডে, উইক, মান্থ, ইয়ার এগুলো ব্যবহার করব। সিন্সের সাথে আমরা সময়ের পয়েন্ট উল্লেখ করবো, সিন্স উইন্টার, সিন্স স্প্রিং, সিন্স মানডে, সিন্স টিউসডে, সিন্স জানুয়ারি, হ্যাঁ, এগুলো ব্যবহার করব। এখন এখানের মধ্যে আমরা দুটো সেন্টেন্স লিখছি। একটা হলো জুডি হ্যাজ ভিজিটেড থাইল্যান্ড ইন 2014, জুডি 2014 সালে থাইল্যান্ড ও ভিজিট করছে। আরেকটা হচ্ছে জুডি হ্যাজ ভিজিটেড থাইল্যান্ড মেনি টাইমস, জুডি অনেকবার থাইল্যান্ড ভিজিট করছে। আমরা বলছিলাম যে রিপিটেড কোনো ইভেন্ট যদি ঘটে তোমার লাইফে, সেক্ষেত্রেও তুমি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারো। এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট, 1 নাকি 2? এখানে আমাদের 2 নম্বর সেন্টেন্সটা কারেক্ট, জুডি হ্যাজ ভিজিটেড থাইল্যান্ড মেনি টাইমস। প্রথম সেন্টেন্সের সমস্যাটা কী ছিল, কী সমস্যা ছিল? ইন 2014 মধ্যে সমস্যা ছিল। কী সমস্যা ছিল? আমরা যখন ইন 2014 দিয়ে দিব তখন এটা পাস্ট সিম্পল হয়ে যাবে। সো জুডি ভিজিটেড থাইল্যান্ড ইন 2014, ইন 2014 যখন বলবা তখন আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে না, সেক্ষেত্রে সেটা পাস্ট সিম্পল হয়ে যাবে। টাইমটা যখনই ফিক্স করে দিয়েছো তুমি তখনই পাস্ট সিম্পল। সামনে আমরা আরও এক্সাম্পল দেখতে পাবো। আমি জানি তোমাদের মনের মধ্যে আরও অনেক কোশ্চেন উদয় হচ্ছে, পুরো ক্লাসে শেষ করে এরপরে সব কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ফ্রিকুয়েন্টলি কিছু অ্যাডভার্ব ব্যবহার করি, এভার, নেভার, ইয়েট, অলরেডি। কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করি সেটা আমরা চলো দেখি। বিসিএস রিটেনে কিন্তু এরকম কোশ্চেন আসে, তোমাকে এভার, নেভার, ইয়েট, অলরেডি দিয়ে দিবে, তারপর বলবে এগুলো দিয়ে সেন্টেন্স মেক করো। তো আমরা এখানে যা যা পড়তেছি আজকে, ইনফ্যাক্ট এখানে রিটেনের জন্য অনেক কিছু পড়া হয়ে যাচ্ছে। দেখো, এভার ইউজ করি আমরা কোশ্চেন করার ক্ষেত্রে, নেভার ইউজ করি আমরা স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে। ইয়েট এবং অলরেডি এই দুটোকে আমরা কোশ্চেনও করতে পারি, স্টেটমেন্টও দিতে পারি, দুই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারবো। এবার আসো অ্যাফার্মেটিভ নেগেটিভ। এবারকে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। নেভার সবসময় নেগেটিভ সেন্টেন্সের সাথে ব্যবহার হবে। ইয়েট দিয়ে যখন আমরা কোনো স্টেটমেন্ট দিব তখন সেন্টেন্সটা হবে সবসময় নেগেটিভ। অপরদিকে ইয়েট দ্বারা যখন কোশ্চেন করবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। অলরেডি দ্বারা যখন আমরা কোনো স্টেটমেন্ট দিব তো সেটা সবসময় অ্যাফার্মেটিভই হবে। কোশ্চেন করলে দুটাই হইতে পারে। কখন কোনটা ব্যবহার করব? তোমার লাইফের কোনো একটা সময়ে তুমি একটা ঘটনা তোমার এক্সপিরিয়েন্স করছো, সেখানে আমরা এভার ইউজ করবো, এক্সপিরিয়েন্সড অ্যাট সাম টাইম ইন ইউর লাইফ। নেভার হচ্ছে তোমার লাইফে কখনোই এই কাজটা ঘটে নাই। ইয়েট হচ্ছে এখনও ফিনিশ হয় নাই কিন্তু তুমি বিশ্বাস করো যে এটা হ্যাঁ তুমি পারবা, নট ফিনিশড বাট বিলিভ ইউ উইল। অলরেডি হচ্ছে তুমি ইতিমধ্যে ফিনিশ করে ফেলছো এবং দ্যার ইজ নো নিড টু ডু ইট অ্যাগেইন। যেমন হ্যাভ ইউ এভার বিন টু কানাডা, তুমি কখন কানাডা গেছো? আই হ্যাভ নেভার গন এলোন, আমি কখন একলা যাই নাই। আই হ্যাভ অলরেডি পারচেসড মাই প্লেন টিকিটস টু ভ্যানকুভার, আমি ইতিমধ্যে আমার প্লেন টিকিটটা কাটে ফেলছি। আই হ্যাভ নেভার গন এলোন, এখানের মধ্যে আমরা নেভার ইউজ করছি নেগেটিভ সেন্টেন্সে এবং স্টেটমেন্ট দিছি। হ্যাভ ইউ এভার বিন টু কানাডা, আমরা প্রশ্নবোধক বাক্য ইউজ করছি এভার, তুমি কখন কানাডা গেছো। এবং এখানে প্রশ্নবোধক বাক্যটা আমাদের মনে রাখতে হবে, এবার দ্বারা তুমি কিন্তু অ্যাফার্মেটিভ প্রশ্ন করতে পারবে, নেগেটিভ প্রশ্ন করতে পারবে, দুইটা করা যাবে। এক্ষেত্রে আমরা একটা অ্যাফার্মেটিভ প্রশ্ন করছি, হ্যাভ ইউ এভার বিন টু কানাডা, তো কখনো কানাডা গেছো। ইয়েটকে বলছিলাম আমরা কোশ্চেনও করতে পারি আবার স্টেটমেন্টও দিতে পারি। তো ইয়ের দ্বারা যখন স্টেটমেন্ট দিব তখন কোন ধরনের সেন্টেন্স হবে? যখন ইয়ের দ্বারা স্টেটমেন্ট দিব তখন অলওয়েজ এটা নেগেটিভ সেন্টেন্স হবে। যেমন আমি কখনো চেষ্টা করি নাই, আই হ্যাভ নট ট্রাইড ইট ইয়েট, আমি এখনও এটা চেষ্টা করি নাই, তবে হ্যাঁ আমি বিশ্বাস করি আমি করব। তো আমি বিশ্বাস করি আমি এটা করব কিন্তু এখনও করি নাই, এটা হলো ইয়েট। আর ইতিমধ্যে ঘটনা ঘটাই ফেলছো সেটা হলো অলরেডি, আই হ্যাভ অলরেডি পারচেসড আ প্লেন টিকিট। এবং আমরা বলছিলাম যে অলরেডিকে তুমি ইউজ করবা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে, অ্যাফার্মেটিভ যে আমি অলরেডি করে ফেলছি, তাহলে এটা নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করবে না। সো এগুলো ব্যবহারগুলো যদি ভালো করে জানো তখন তুমি নতুন নতুন সেন্টেন্স মেক করতে পারবা। আচ্ছা, ইয়েট অলরেডি নিয়ে একটু দেখি আমরা। তাহলে ইয়েট দ্বারা আমরা প্রশ্ন করতে পারি, হ্যাভ ইউ ব্রাশড ইউর টিথ ইয়েট? ও নো, আই হ্যাভ নট ব্রাশ মাই টিথ ইয়েট। আবার অলরেডি দিয়ে কী বলবে সে বলবে ইয়েস আই হ্যাভ অলরেডি ব্রাশ মাই টিথ। গোপাল বলছে হ্যাভ বিন কখন এবং হ্যাভ গন কখন। গোপাল ভয়েসটা আসুক, ভয়েসটা আসতো তখন আমরা বলবো। তাহলে আমরা মোটামুটি প্রেজেন্ট পারফেক্টের কিছু কমন ইউজ আমরা দেখলাম। তো প্রেজেন্ট পারফেক্ট বাংলা বলতে পারি কি? বাংলা বলতে পারি কাছের অতীত। তাহলে এখানের মধ্যে আমাদের সাবজেক্ট, এরপরে হ্যাভ বা হ্যাজ এবং সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল।
সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, এরপরে সকল ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য ওয়ার্ক ইজ ইট টু বি ডান, কাজটা এখনও তোমার হচ্ছে যে করার বাকি, নেগেটিভ না। আচ্ছা আসো আমরা এখন দেখব একটু প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভের কিছু ব্যবহার দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে তোমার দুপুর 1টায় সে সুইমিং শুরু করছে, সি স্টার্টেড সুইমিং অ্যাট 1, হ্যাঁ, তাইলে 1টায় সুইমিং শুরু করছে, এখন বাজে তোমার বেলা 1:30, ইট ইজ 1:30 ইন দ্য আফটারনুন। তাহলে গত আধা ঘন্টা ধরে সে কিন্তু সাঁতার কাটতেছে, এবং যে কি সুইমিং রাইট নাও, তাহলে বেলা 1টা বাজে শুরু করছে, 1টা বাজে শুরু করছে, 1:30 বাজতেছে, এখনও সে সাঁতার কাটতেছে। এখন যদি আমরা কোয়েশ্চেন করি হাউ লং হ্যাজ জেক বিন সুইমিং, তাহলে আমরা বলবো শি হ্যাজ বিন সুইমিং ফর 30 মিনিটস, ও 30 মিনিট ধরে সাঁতার কাটতেছে। তাহলে একটা কাজ অতীতকালে শুরু হয়েছে, এখনও চলতেছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ আমরা ব্যবহার করব। অথবা বলতে পারবো সে বেলা 1টা থেকে, যখন পয়েন্টটা বলবো থেকে এতক্ষণ হতে বা থেকে যদি ইউজ করি আমরা, যে 1টা থেকে, সকাল 8টা থেকে, সোমবার হতে, পয়েন্ট উল্লেখ করে দিলে সেক্ষেত্রে সিন্স, শি হ্যাজ বিন সুইমিং সিন্স 1, সে 1টা থেকে সাঁতার কাটতেছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভের মধ্যে কাজটা অতীতকালে শুরু হয়েছে কিন্তু এখনও চলতেছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব, এবং সেক্ষেত্রে আমরা ডিউরেশনটা আমরা বলে দিচ্ছি। হোয়েন সন্ধ্যা গট টু দ্য পার্টি, তখন 7টা বাজেছিল, অ্যাট 7 শি স্টার্টেড ডান্সিং, ওর সন্ধ্যা, সে হচ্ছে যে সন্ধ্যা 7টা বাজে, ওর নামও সন্ধ্যা, এবং সে ঢুকছে সন্ধ্যা 7টায়, ও পার্টিতে ঢুকছে এবং সে নাচা শুরু করছে। এখন বাজে হচ্ছে তোমার রাত 12টা, ও মনে একটা লাল পানি মেরে দিয়েছে, কারণ এত এনার্জি সে কই পাবে, সে প্রায় 5 ঘন্টা ধরে নাচতেছে। তাইলে 12টা বাজতেছে, তাও সে নাচতেছে। তাইলে অ্যাট 9 শি ওয়াজ স্টিল ডান্সিং, সে 9টা বাজে সে নাচতেছিল, এবং নাও ইটস 12 AM অ্যান্ড শি ইজ স্টিল ডান্সিং, সে হচ্ছে সে এখন 12টা বেজে গেছে, এখনও সে নাচতেছে, হ্যাঁ লাল পানি মারছে শিওর। তাইলে আমরা বলতে পারবো শি হ্যাজ বিন ডান্সিং ফর 5 আওয়ার্স, ও 5 ঘন্টা ধরে নাচতেছে। দুটো পার্থক্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ এবং প্রেজেন্ট প্রোগ্রেসিভ। কোনটা কখন মনে রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ একটা কাজ শুরু হয়েছিল এখনও চলতেছে, আর প্রেজেন্ট প্রোগ্রেসিভ হচ্ছে এই মুহূর্তে চলতেছে, কিন্তু কতক্ষণ আগে শুরু হয়েছে এই যেতে কোনো কথা বলে নাই। যখন বলতেছে এমিলি হ্যাজ বিন রিডিং ফর 3 আওয়ার্স, তার মানে 3 ঘন্টা আগে শুরু করেছে, এখনও পড়তেছে। অপর থেকে যদি বলি যে এমিলি ইজ রিডিং রাইট নাও, এই মুহূর্তে পড়তেছে, তাহলে এই মুহূর্তে কী হচ্ছে, এটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ, কিন্তু শুরু হয়েছে আগে, এখনও চলতেছে, এটা বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। সো আমরা কন্টেক্সট বুঝতে হবে, মিনিং বুঝতে হবে, তাহলে আমরা ইউজটা প্রপারলি করতে পারবো। তাহলে এমিলি হ্যাজ বিন রিডিং, এখানে কোনো রাইট নাও হবে না, আবার এমিলি ইজ রিডিং ফর 3 আওয়ার্সও হবে না, দুটোই ভুল হবে। তাহলে আমরা যদি বলি হ্যাজ বিন, তখন বলবো এমিলি হ্যাজ বিন রিডিং, এক্ষেত্রে কিন্তু কোনো রাইট নাও বসাবো না, কারণ আমরা জানি রাইট নাও বসাইলে সেটা হয়ে যাবে আমাদের প্রেজেন্ট প্রোগ্রেসিভ, আর ফর 3 আওয়ার্স বসাইলে সেটা হয়ে যাবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। তাহলে আমরা কনটেক্সট অনুযায়ী সেন্টেন্স ব্যবহার করব। এবার আমাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন যে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে, এখানের মধ্যে তো আমার তো দুটো একই রকম লাগতেছে, আমার কাছে দুইটা তো একই রকমই লাগতেছে। দেখি তো এখানের মধ্যে দুটোর মধ্যে সিন্স ফর ব্যবহার করলাম, যাদের মধ্যে একই রকম লাগতেছিল তারা আসো এখন আমার কোশ্চেনের অ্যান্সার দাও। দেখো একটা হচ্ছে আই হ্যাভ স্টাডিড ইংলিশ ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে ইংলিশ পড়ছি, হ্যাঁ। আর এখানে স্লাইডগুলো আমাদের দেশীয় ইংলিশ বই থেকে নেওয়া হয় না, এটা কোর্সের একটা কোর্স থেকে নেওয়া হয়েছে। তো সেই জন্য তুমি যখন পত্রিকার মধ্যে পড়বা, ট্রান্সলেশন করবা, যখন তুমি এই যে সেন্টেন্স দেখো, তুমি হয়তো ঘাবড়ায় যাচ্ছ, কিন্তু আমি তো গ্রামার বইয়ের মধ্যে এরকম সেন্টেন্স পড়ি নাই। কারণ আমাদের দেশীয় গ্রামার বইয়ের মধ্যে কিন্তু তোমার এখন অনেক ভালো গ্রামার বই লেখা হচ্ছে, সেগুলোর মধ্যে বাইরের অনেকে ছাপ আছে। তো যেহেতু এই স্লাইডগুলো বাইরের স্লাইড, সেহেতু তুমি হচ্ছে তোমার অনেক কাজে লাগবে, বিশেষ করে ট্রান্সলেশনে। তখন তুমি আর অবাক হবে না যে নালে কবি তুমি এটা ভুল লিখছে, যে ফর 5 ইয়ার্স থাকলে তো এখানে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ হবে। এখন তুমি আর ভুল হয়েছে এই কথাটা বলবা না, তোমার মনটা অনেক বড় হবে। এই দুটো বাক্যের মধ্যে পার্থক্যটা কি? আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 5 ইয়ার্স আর আই হ্যাভ স্টাডিড ইংলিশ ফর 5 ইয়ার্স, দুটো তো আমার কাছে একই রকম লাগতেছে। কোনো পার্থক্য কি তোমরা ধরতে পারতেছো? এটা যদি ধরতে পারো তাহলে তোমাদের মনের মধ্যে যে কনফিউশনটা আমি বুঝবো যে তোমরা আসলে ক্লিয়ার হয়েছে এখন। আচ্ছা, যদি ধরতে না পারো আমি এবার ক্লিয়ার করি। একটা হচ্ছে আমি ইংলিশ পড়ছি 5 বছর, আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছি, আর এখন আমার জিজ্ঞেস করতেছে, তো ভাই আপনি ডাক্তারি পড়ছেন, আচ্ছা ঠিক আছে, এখন আপনি তো এখানে ইংলিশ পড়াইতে হবে, তো আপনি ইংলিশের কী অবস্থা, পড়ছেন কিনা ইংলিশ, পড়ছেন কিনা? তাই বললাম হ্যাঁ আমি ইংলিশ 5 বছর পড়ছি। এটা আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স। আমি বললাম হ্যাঁ ভাই আমি ইংলিশটা 5 বছর পড়ছি, আমি হাই স্কুলে থাকতে 5 বছর ইংলিশ পড়ছি আমি। সো আই হ্যাভ স্টাডিড ইংলিশ ফর 5 ইয়ার্স।
অপরদিকে ও ও আমাকে বললো আপনি আগে পড়ছেন তো ভাই হবে না, এখানে আরেকজন ক্যান্ডিডেট বললো আপনার কী অবস্থা, উনি বললো আমি 5 বছর ধরে পড়তেছি ভাই, আমি 2018 সাল থেকে শুরু করছি, না 2019 সাল থেকে শুরু করছি, এখনও প্রায় আমার 5 বছর হয়ে যাচ্ছে, এখন আমি পড়তেছি কাজটা। তাহলে এইটা হলে এখনও সে করতেছে কাজটা, হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 5 ইয়ার্স, এখনও করতেছে, এটা তার একটা লাইফ এক্সপিরিয়েন্স। সে ছোটোকালে 5 বছর ইংলিশ পড়ছে, যেন আমি যদি বলি যে আই হ্যাভ স্টাডিড ইন মাদ্রাসা ফর 2 ইয়ার্স, মাদ্রাসা 2 বছর পড়ছি, এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স, 2 বছর মাদ্রাসা পড়ছি। আর এটা হচ্ছে এখনও চলতেছে কাজটা। আশা করি এখন পার্থক্যটা তোমরা বুঝতে পারছো যে লাইফ এক্সপিরিয়েন্স যখন হবে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা অতীতকালে হয়েছে ঘটনাটা, জাস্ট লাইফ এক্সপিরিয়েন্স, এখন আর চলতেছে না এটা, কিন্তু এটা কিন্তু এখনও চলতেছে। যেমন তোমার হচ্ছে যে আমরা আরও 2টা সেন্টেন্স এখানের মধ্যে আলোচনা করি। বার্ড হ্যাজ লিভড ইন আয়ারল্যান্ড ফর 2 ইয়ার্স। এখন বার্ড ধরলাম এক জায়গায় গিয়েছে, এখন ওইখানের মধ্যে একজন লোকের সাথে তোমার পরিচয় হইলো, ধরলাম এটা হচ্ছে আমাদের, এটা নাম হচ্ছে বার্ড, এটা বার্ডের বন্ধু মার্ট, আর ওর এক জায়গায় গেছে একটা নাম হলো মাকসুদের নাম। এখন মাকসুদের বাড়ি হলো আয়ারল্যান্ডে। তো বার্ড এবং মার্ট দুজন মাকসুদুল্লাহ দেখা করতে গেছে। মাকসুদ বললো হাই আই এম ফ্রম আয়ারল্যান্ড। হ্যাঁ, তো মার্ট বললো যে ভাই বার্টও তো 2 বছর ছিল আয়ারল্যান্ডে। মার্টকে বললো, মার্ট বললো ভাই মাকসুদ ভাই বার্ট তো 2 বছর ছিল আয়ারল্যান্ডে, ও আয়ারল্যান্ডে 2 বছর বাস করছে। তখন মার্ট বললো বার্ট হ্যাজ লিভ ইন আয়ারল্যান্ড ফর 2 ইয়ার্স, ও আয়ারল্যান্ডে 2 বছর থাকছে। এখন আগে থাকছে আর কি, কখন থাকছে সেটা তো বলে না সে, কিন্তু যদি সে বলে বার্ট হ্যাজ বিন লিভিং ইন আয়ারল্যান্ড ফর 2 ইয়ার্স, বার্ট এখনও বাস করতেছে, সে 2 বছর ধরে বাস করতেছে। সোফিয়াকে জিজ্ঞেস করলো, তো সোফিয়া তুমি কোনো ভালো কোম্পানিতে কাজ করছো? সোফিয়া বললো হ্যাঁ, ও একটা ভালো কোম্পানিতে কাজ করছে। আমরা তাহলে বলতে পারি সোফিয়া হ্যাজ ওয়ার্ক অ্যাট অ্যাপল ফর 4 মান্থ, ও 4 মাস অ্যাপলে কাজ করছে। কখন করছে আমরা জানি না, ও 4 মাস অ্যাপলে কাজ করছে। আর যদি হয় সোফিয়া হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাট অ্যাপল ফর 4 মান্থ, তার মানে সে এটা ঢুকছে হয়তো গত অক্টোবরে, এখনও 4 মাস ধরে সে কাজ করতেছে। আশা করি এখন পার্থক্যটা ধরতে পারছো। এবার আসো মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পল পাস্টের মধ্যে তোমার হচ্ছে যে পার্থক্যটা কোন জায়গায়। জয়, কনটেক্সটটা বোঝার ট্রাই করো এখানের মধ্যে, এই কনটেক্সটটা বোঝার ট্রাই করো, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা তুমি এখানের মধ্যে তুমি কি হতে চাও বলো, প্রিলিফেল তুমি কোচিং মাস্টার নাকি ক্যাডার হতে চাও, আমাকে একটু বলো কোনটা হতে চাও বলো, প্রিলিফেল কোচিং মাস্টার না ক্যাডার হতে চাও? মনে রাখবো প্রিলি হচ্ছে বাছাই পড়বো, প্রিলি হচ্ছে বাছাই পড়বো। ক্যাডার হতে চাইলে তোমাকে লিখিত পরীক্ষায় তোমার মেধা তালিকা আসতে হবে। তাহলে তুমি 200 নম্বর ইংলিশ লিখিত যখন তুমি দিবা, সো তোমাকে এরকম সেন্টেন্স লিখতে হবে। তুমি সেখানের মধ্যে তোমাকে কী করতে হবে, তুমি 1 পেজ 2 পেজ লেখার মতো ক্যাপাসিটি তোমার থাকা লাগবে। পরীক্ষা প্রিলির পরে ওই টাইমটা পাবা না। তাহলে এখন যদি একটা চান্স পাইছো, তুমি একটা জিনিসটা বুঝে ফেললা, তাহলে তুমি কী হবে 1 পেজ 2 পেজ লিখতে পারবে ইজিলি। হ্যাঁ, এটা অনেক কাজে লাগবে। এখানে কোশ্চেনটা দিকে না চিন্তা করে কনটেক্সটটা বোঝার চেষ্টা করো যে আমি এরকম সেন্টেন্স এখন লিখতে পারবো এরকম। হ্যাঁ, তাহলে তোমার অনেক কাজে আসবে, কারণ দিন শেষে বিশেষ লিখিত পরীক্ষা। আসলে আমরা তোমার প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পল পাস্ট কখন কোন কন্ডিশনে ব্যবহার করবো, এইটাও আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন কি দিচ্ছিল। দেখো আমি ইতিমধ্যে আমার হোমওয়ার্কটা শেষ করছি, আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক। উই স দ্যাট মুভি অন ফ্রাইডে, আমরা গত শুক্রবারে আমরা মুভিটা দেখছিলাম। এখন 2টা সেন্টেন্সের মধ্যে একটা ব্যাপার আছে, দেখো আচ্ছা এখানে 2টা কাজই তো শেষ হয়ে গেছে অতীতকালে, হোমওয়ার্কও শেষ করে ফেলছি এবং মুভি দেখার কাজও শেষ করে ফেলছি, 2টা কাজ অতীতকালে শেষ। তাহলে এক জায়গায় আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করছি, এক জায়গায় পাস্ট সিম্পল ব্যবহার করছি। ঘটনাটা কি, ওটা হ্যাভ ফিনিশড, আমরা ইতিমধ্যে আমরা হ্যাভ ফিনিশড, কিন্তু এখানে কোনো ডেট পেট কিছু উল্লেখ করি নাই। কিন্তু ওখানে বলে দিছি আমরা দেখছি ফ্রাইডেতে, ওখানে আমরা হ্যাভ ফিনিশড, কোনো টাইম টাইম কিছু বলি নাই। এখানের মধ্যে আমরা বলছি অন ফ্রাইডে। তাইলে আমরা যেখানে আমরা হচ্ছে যে টাইমটা বলে দিচ্ছি, সাথে সাথে এটা সিম্পল পাস্ট হয়ে গেছে। আর ওখানে আমরা ফিনিশ করছি, কখন করছি কবে করছি কিচ্ছু বলি নাই, অলরেডি ফিনিশ করছি, অলরেডি কবে করছি কিছুই বলি নাই। আমরা বর্তমানে এখানে আসি, এই মুহূর্তে আমরা এখানে আসি, তাহলে আমরা এখানে আসি। তো যখন আমরা টাইমটা যখন বলে দিছি অন ফ্রাইডে, তখন কিন্তু সিম্পল পাস্ট, টাইমটা বলি নাই, সেটা হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট। কিছু মার্কার আছে যেমন অলরেডি, এভার, নেভার, ইয়েট, সিন্স, সোফার, এগুলো প্রেজেন্ট পারফেক্ট হয়। সিম্পল পাস্ট কখন, যখন টাইম উল্লেখ করে দিবা, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মানডে, ইন 1979, অ্যাট নুন, 2 days ago, ইয়েস্টারডে, উল্লেখ করে দিলেই হচ্ছে তোমার সেটা সিম্পল পাস্ট হয়ে যাবে। এখন আমাদের আরও বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা পাশাপাশি একটা চার্ট রাখছি। আমি বললাম যে আমি চাইনা এবং ইন্ডিয়াতে আমি ভ্রমণ করছি, এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স, আমি ভ্রমণ করছি, আমি অতীতকালে ভ্রমণ করছি, টাইম টিম বলি নাই। সো আই হ্যাভ ট্রাভেল টু চায়না অ্যান্ড ইন্ডিয়া। যখনই টাইম বলে দিব, আর ট্রাভেল টু চায়না ইন 2009, যখনই টাইম বলে দিব তখনই পাস্ট সিম্পল হয়ে যাবে। আর ট্রাভেল টু ইন্ডিয়া লাস্ট মার্চ, যখনই টাইম বলে দিব তখনই পাস্ট সিম্পল হয়ে যাবে। এখানে টাইম টিম বলি না, আমার এক্সপিরিয়েন্স, আমি ভ্রমণ করছি, কবে করছি কী করছি সেটা বলি নাই। আমার খুবই ছোট
চুল ছিল। এখন কবে কখন কিছু বলে নাই, আই হ্যাভ হ্যাড ভেরি শর্ট হেয়ার, এর হ্যাডটা কিন্তু মেন ভার্ব, এই হ্যাডটা তো হলো আছে থাকা। হ্যাঁ, তাইলে আমাদের আমরা জানি প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল। এখানে এই হ্যাড ভার্বটা হলো হ্যাভ হ্যাড হ্যাড, তাহলে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপাল হচ্ছে হ্যাড, ওই মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল এটা। আই হ্যাভ হ্যাড ভেরি শর্ট হেয়ার, আমার খুব ছোটো চুল আসছিল। কখন আসলো কবে আসলে কিছু বলি নাই। আমি যখন হাই স্কুলে পড়তাম তখন আমার ছোটো চুল আসছিল, এই যে বলে দিছো ইন হাই স্কুল, যখন আমি ছোটো আসছিলাম তখনই এটা সিম্পল পাস্ট হয়ে যাবে। সো তখন হ্যাড হয়ে যাবে, আই হ্যাড শর্ট হেয়ার ইন হাই স্কুল। হাই স্কুলে থাকার সময় ছোটো চুল আসছিল, কিন্তু তুমি যখন বলছো আমার এমনি ছোটো চুল আসছিল, কবে কখন কিছু বলো নাই, তখন তুমি বলতে পারবে আই হ্যাভ হ্যাড ভেরি শর্ট হেয়ার। হ্যাডটা এখানের মধ্যে আমাদের মধ্যে মেইন ভার্ব। কিন্তু আই হ্যাভ সিন আ ফেমাস পার্সন, আমি একটা ফেমাস পার্সনকে দেখছি, কবে দেখছি কখন দেখছি কিচ্ছু বলি নাই, দেখছি এমনি ডক্টর ইউনুসকে আমি দেখছিলাম একবার। ওকে, এখন তুমি বললা যে আমি হচ্ছে যে 8 বছর আগে ডক্টর ইউনুসকে দেখছি, যখনই তুমি 8 ইয়ার্স অ্যাগো বলছো তখনই এটা সিম্পল পাস্ট হয়ে গেছে। আর স ফেমাস পার্সন 8 ইয়ার্স অ্যাগো, না ডক্টর ইউনুসকে দেখাটা ঠিক হবে না, পরিমণিকে দেখলে দেখা ভালো হবে, কখন কোন ঝামেলার মধ্যে পড়ে যায় পরিমণি। সো আই স পরিমণি 8 ইয়ার্স অ্যাগো, পরিমণিকে আমি 8 বছর আগে দেখছিলাম। বলছে এখানে প্রেজেন্ট পারফেক্টের বদল পাস্ট পারফেক্ট, না পাস্ট পারফেক্ট এখন আসি নাই, দিয়েছেন ভাইয়া এখন আসি নাই, আসবো। পাস্ট পারফেক্ট আমরা আসতে দিই সামনে, হ্যাঁ তখন বুঝতে পারবা পাস্ট পারফেক্ট কখন ইউজ করবো, এখন যেখানে আছে সেখানে থাকো। তাইলে মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে না ডক্টর ইউনুসকে দেখলে পরে কখন কোন ঝামেলার মধ্যে পড়ে যায় ভাই, গোয়েন্দা সংস্থা পরে পিছন পিছন লাগে থাকবে, ঝামেলা পড়ার দরকার নেই। আমরা পরিমণিকে দেখাটা আমাদের জন্য ভালো হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে মনে রাখতে হবে কোনো স্পেসিফিক টাইম মেনশন করা নাই, এবং টাইম ইজ নট ইম্পর্টেন্ট। অপরদিকে সিম্পল পাস্টের মধ্যে স্পেসিফিক টাইম ইজ মেনশন। এখন আমি জয়ের প্রশ্নের আনসারটা দিই। আমরা জয় বলছিল ভাইয়া এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, হ্যাঁ এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন। দেখো জয়, তোমাকে খালিস্তান দিবে, খালিস্তান ফিল আপ করতে হবে, খালিস্তান আসবে যখন তুমি দেখবে টাইম উল্লেখ আছে তখনই তুমি বুঝে গেছো এটা সিম্পল পাস্ট টেন্স, এটা সিম্পল পাস্ট টেন্স ভার্বটা বসাই দিবা। এবার ক্লিয়ার হয়েছো? যখন টাইম উল্লেখ আছে লাস্ট মার্চ, ইন হাই স্কুল 8 ইয়ার্স অ্যাগো আছে, ইয়েস্টারডে আছে, যখনই এই ওয়ার্ডগুলো থাকবে তখনই বুঝবে এটা সিম্পল পাস্ট, এই জিন্দগিতে প্রেজেন্ট পারফেক্ট আর হবে না। হ্যাঁ, এবার তুমি খালিস্তান ফিল আপ করতে হবে। এখন আসো আমরা সিম্পল পাস্ট মোটামুটি বুঝে ফেলছি, এবার আমরা একটু পাস্ট প্রোগ্রেসিভটা একটু দেখবো। পাস্ট প্রোগ্রেসিভের স্ট্রাকচারটা তো ক্লাসে শুরুতে দেখলাম যে সাবজেক্টের পরে ভার্বের সাথে ওয়াজ ওয়ার, এবং সব প্রোগ্রেসিভ টেন্সে ভার্বের সাথে আইএনজি, আলাদা করে মুখস্থ করার কিছু নাই। মনে রাখতে হবে অফেন উইথ অ্যানাদার অ্যাক্টিভিটি, আমরা প্রায় দেখব যে আরেকটা অ্যাক্টিভিটির সাথে পাস্ট প্রোগ্রেসিভ টেন্স ঘটতেছে। মনে রাখতে হবে দুটাই অ্যাট এ টাইম ঘটতেছে অতীতকালে, দুটাই প্রোগ্রেসিভ, কিন্তু একটা ঘটার সময় টুপ করে আরেকটা ঘটে গেছে, যে টুপ করে একটা ঘটে গেছে ওটা পাস্ট সিম্পল। এবং এই ধরনের এক্সাম্পলগুলো যখন তুমি ট্রান্সলেশন পড়বা তখন অনেক বেশি দেখতে পাবো, তখন তোমার ভালো লাগবে যে তুমি বুঝতে পারছি স্ট্রাকচারটা। তো সিম্পল পাস্ট বলে ফেলছি, কমপ্লিটেড পাস্ট অ্যাকশন অফেন উইথ পাস্ট টাইম ওয়ার্ড, যেমন ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, এগুলো থাকবে। মে এক্সপ্রেস আর সিকোয়েন্স অফ পাস্ট অ্যাক্টিভিটি, যেমন ইন দ্য মর্নিং আই রেড আ বুক, দেন আই রোড মাই বাইক, আফটার দ্যাট আই ওয়েন্ট ফর এ ওয়াক, দেন আই টুক এ ন্যাপ, লেটার আই কুকড ডিনার, ফাইনালি আই ওয়াচ টিভি। তাহলে সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিগুলো পাস্টে ঘটছে, সেখানে সে বলল আই রোড মাই বাইক, ওয়েন্ট ফর এ ওয়াক, টুক আর ন্যাপ, কুকড ডিনার অ্যান্ড ওয়াচ টিভি, সিম্পল পাস্ট টেন্স। ওকে, এবার একটু আমরা ঘটনাটা জুম করবো একটু। ও যে পড়তেছিল কী হচ্ছিল, ও যখন পড়তেছিল তখন ও কফি খাইতেছিল, দুটা কাজ। যখন সে পড়তেছিল তখন সে কফি খাইতেছিল, দুটা কাজ। অতীতকালে দুটা কাজ সেম টাইমে ঘটলে দুটাই পাস্ট প্রোগ্রেসিভ। তা সে কী বললো, ওয়াইল আই ওয়াজ রিডিং, এবং ওয়াইল দ্বারা যুক্ত করে দিব, দুটাকে আমরা ওয়াইল দ্বারা যুক্ত করব। তাহলে ওয়াইল আই ওয়াজ রিডিং, আই ওয়াজ ড্রিঙ্কিং কফি। এখন আসো আমরা যখন রাইট ফর্ম ভার্ব পড়ি বা কারেকশন পড়ি তখন আমরা কি দেখি যে হোয়াইলের পরে যেই টেন্সটা আসে কী করি, সেটাকে আমরা পাস্ট প্রোগ্রেসিভ করে দিই, সেখানে রুলস মুখস্থ করি। তো রুলস মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তুমি নর্মালি দেখতেছো যে অতীতকালে দুটা ঘটনা, দুটো একসাথে চলতেছিল, দুটো পাস্ট প্রোগ্রেসিভ, হোয়াইল দ্বারা যুক্ত করছি। এখন হোয়াইল দেখলে তোমাকে রুলস মুখস্থ করা লাগবে না, তুমি জানো হোয়াইলের পরে এখানের মধ্যে আমরা নিশ্চয় অতীতকালে দুটো ঘটনা ঘটতেছিল, পাস্ট প্রোগ্রেসিভ হচ্ছে এখানে। তাহলে ওয়াইল আই ওয়াজ রিডিং, আই ওয়াজ ড্রিঙ্কিং কফি, যখন আমি পড়তেছিলাম তখন আমি কফি খাইতেছিলাম। অপরদিকে যখন আমি বাইক চালাচ্ছিলাম টুপ করে একটা ঘটনা ঘটছে, কী ঘটছে, সামওয়ান সেড হেই, কে একজন আমাকে হেই করে ডাক দিছে। তাহলে আমি রাইড করতেছিলাম, এটা একটা ঘটনা চলতেছিল, ফাঁক দিয়ে টুপ করে একটা ঘটনা ঘটে গেছে, ওটা ঘটে গেছে কিন্তু শেষ হয়ে গেছে ঘটনা ঘটে। তাহলে সামওয়ান সেড হেই, এ সেটটা হচ্ছে সিম্পল পাস্ট। তো অতীতকালে দুটা ঘটনা একসাথে যদি দুটা ঘটনা ঘটতেছে, দুটাই পাস্ট প্রোগ্রেসিভ। অপরদিকে একটা ঘটতেছে টুপ করে একটা ইন্টারাপশন হয়ে গেছে, যেমন ওয়েন আই ওয়াজ স্লিপিং দ্য ফোন র্যাং, পরীক্ষা আসবে ওয়েন আই ওয়াজ স্লিপিং দ্য ফোন ড্যাশ,
তাহলে এখানে বুঝতে হবে যে একটা ঘটনা টুপ করে ঘটে গেছে ফাঁকতালে, তাহলে ওটা সিম্পল পাস্ট, যেটা অনগোয়িং সেটা পাস্ট প্রোগ্রেসিভ। এখন আসো আমাদেরকে উপর একজন প্রশ্ন করছিল যে হচ্ছে যে আমাদের পাস্ট পারফেক্ট আমরা ব্যবহার করবো কখন। দেখো আমরা সিনেমা হলে গেছি, তো সিনেমা হলে যাওয়ার পরে আমাদের হচ্ছে যে তোমার মুভি শুরু হয়েছিল, আমরা পৌঁছেছিলাম। তো মুভি শুরু হয়েছিল সন্ধ্যা 7টায়, আর আমরা গেছিলাম 7:45, আমরা একটু যাতে লেট করে ফেলছি। এখন আমরা বলবো যে যখন আমরা পৌঁছেছিলাম মুভি শুরু হয়ে গেছিলো, আমরা যখন পৌঁছেছিলাম মুভিটা শুরু হয়ে গেছিলো। অতীতকালের দুইটা ঘটনা, সিনেমা শুরু হয়েছে 7টায়, আমরা গেছি 7:45। অতীতকালের দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটবে সেটা সিম্পল পাস্ট টেন্স। তাহলে এখানে কোনটা আগে ঘটছে? এখানে মুভি শুরু হওয়াটা আগে ঘটছে, সন্ধ্যা 7টায় সিনেমা শুরু হয়েছে আর আমরা পৌঁছেছিলাম 7:45। তাহলে কি এখানে কোনটা দিব এখানের মধ্যে? ওয়েন উই অ্যারাইভ দ্য মুভি হ্যাড স্টার্টেড। অতীতকালে দুটা ঘটনা, একটা আগে ঘটছে একটা পরে ঘটছে। যেটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের সাথে আমাদের হ্যাড বসে, আর দুনিয়ার সকল পারফেক্ট টেন্সে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, উক্তি বুঝে নাই। অতীতকালে দুটা ঘটনা, একটা হচ্ছে গতকালকে আমরা একটা সিনেমা দেখতে গেছি, সন্ধ্যা 7টায় সিনেমাটা শুরু হয়েছে, আমরা গেছি 7:45। দুটোই অতীতকালে ঘটছে, একটা দ্য মুভি স্টার্টেড, একটা উই অ্যারাইভড, দুইটা অতীতকালে। কোনটা আগে ঘটছে এখানে আমাদের? মুভি আগে শুরু হয়েছে নাকি আমরা আগে গেছি? কোন ঘটনাটা আগে, মুভি অর আমাদের পৌঁছানো? কোনটা আগে? মুভিটা আগে, রাইট? কারণ মুভি সন্ধ্যা 7টায়। অতীতকালে দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্টের গঠনটা কি? গঠন হচ্ছে সাবজেক্টের পরে একটা হ্যাড আসবে, আর আমরা জানি সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দ্য মুভি হ্যাড স্টার্টেড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর আমরা পৌঁছেছিলাম যে সেটা হচ্ছে সিম্পল পাস্ট। সো ওয়েন উই অ্যারাইভ দ্য মুভি হ্যাড স্টার্টেড, আমরা যখন পৌঁছেছি ততক্ষণ মুভিটা শুরু হয়ে গেছে। এবার ক্লিয়ার? সো ওয়েন উই অ্যারাইভড দ্য মুভি হ্যাড স্টার্টেড, যেটা আগে ঘটছে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটছে সেটা সিম্পল পাস্ট। তাহলে পাস্ট পারফেক্টকে আমরা বাংলায় বলতে পারি অধিকতর অতীত, যেটা অপেক্ষাকৃত আগে যেটা ঘটছে, যে অধিকতর অতীত যেটা এই যে সন্ধ্যা 7টায় এটা আগে ঘটছে, এটা তো যেটা অধিকতর অতীত সেটাকে পাস্ট পারফেক্ট বলতে পারি আমরা। তাহলে আমরা যেরকম বলতে পারি যে আই হ্যাড স্লেপ্ট, উই হ্যাড রান, তার সাবজেক্টের সাথে আমরা অক্সিলারি দিব হ্যাড, এবং সকল পারফেক্টে ভার্বের পাস্ট পার্টিসিপল। এবং এখানে মনে রাখতে হবে অতীতকালে দুইটা ঘটনার মধ্যে আমরা যখন জোড়া লাগাবো আমাদের সেক্ষেত্রে বিফোর লাগতে পারে, কনজাংশন হিসেবে বিফোর লাগবে নাহলে আফটার লাগবে। আচ্ছা, কনজাংশন এখনও পড়াই নাই, কনজাংশন পড়াবো আমরা। তাহলে আমরা কনজাংশন দ্বারা দুইটা ক্লজ, দুইটা ফ্রেজ, দুইটা ওয়ার্ড এগুলো কানেক্টিভিটি করতে পারি, আমরা একটা ক্লাস নিব। তাহলে এখানে বিফোর দ্বারা আমরা অতীতকালে দুটো ঘটনাকে জোড়া লাগাচ্ছি, একটা হচ্ছে যে আমি কাজ করছিলাম আর একটা সে আসছিল। এখন এই দুটার মধ্যে আমি কাজ করছিলাম এটা আগে ঘটছে, সে আসছিল এটা পরে ঘটছে। তাহলে যেটা আমি কাজ করছিলাম যেটা আগে ঘটছে ওটা পাস্ট পারফেক্ট। তাহলে আই হ্যাড ওয়ার্কড বিফোর হি কেম, সে আসার পূর্বে আমি কাজটা করছিলাম, অপরদিকে অতীতকালে দুটো ঘটনা ঘটছে, এটা আমি কাজটা করছিলাম এবং সেও আসছিল। তবে আমি কাজটা করছিলাম, সে আসছিল আগে, আমি কাজটা করছিলাম পরে। যেহেতু আমার কাজটা আমি পরে করছি, তাহলে আমার কাজটা পরে করাটা হয়ে যাবে সিম্পল পাস্ট, আর সে যে আসছিল আগে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। সেই জন্য আই ওয়ার্কড আফটার হি হ্যাড কাম, তাহলে ওর আসাটা পাস্ট পারফেক্ট টেন্সে গেছে। মনে রাখতে বিফোর শব্দের অর্থ হলে পূর্বে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটাও বিফোরের পূর্বেই বসাবো। আফটার অর্থ হচ্ছে পরে, পাস্ট পারফেক্ট টেন্সটা আফটারের পরেই বসাবো। পরীক্ষার সময় মাঝে মধ্যে আমাদের তখন মাথা গরম থাকে, তখন আমরা এরকম ভুল করতে পারি। সেটা মনে রাখতে হবে বিফোরের আগেরটা পাস্ট পারফেক্ট, আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট। অতীতকালে একটা ঘটনা সার্টেন টাইম জুড়ে চলতেছিল, যেমন শি হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। অতীতকালে একটা ঘটনা সার্টেন টাইম জুড়ে চলতেছিল, সেটা পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, এটা ইউজ খুব বেশি নাই। শি হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছিল। এর রসে খুব গুরুত্বপূর্ণ একটা টেন্স, সেটা হচ্ছে ফিউচার। আমরা দেখব যে ফিউচার টেন্স বোঝানোর জন্য আমরা কি কি ফর্ম ইউজ করতে পারি। একটা আমরা হচ্ছে উইল প্লাস বেস ফর্ম ইউজ করতে পারি, আমরা বি গোয়িং টু প্লাস বেস ফর্ম দিয়েও ফিউচার বোঝাইতে পারি আমরা।
আর ফিউচারটা কী করি আমরা, প্রেডিকশন জন্য আমরা ফিউচার ব্যবহার করতে পারি। সো ইউ আর গোয়িং টু লাভ দিস লেসন, তোমরা এই লেসনটা তোমরা অবশ্যই পছন্দ করতে যাচ্ছ, এবং ইউ উইল লার্ন সো মাচ, তোমরা অনেক কিছু শিখবা। তাহলে আমরা উইল দিয়েও আমরা ফিউচার টেন্স বোঝাতে পারি, আমরা বি গোয়িং টু ভার্বের বেস ফর্ম দিয়ে ফিউচার টেন্স বোঝাতে পারি। এখন ব্যাপার হচ্ছে কখন কোনটা ব্যবহার করব, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা ট্রান্সলেশন করতে লাগবে, তোমাদের অনেক কাজে লাগবে। এবং আদার ভার্ব ফর্মস ক্যান এক্সপ্রেস আ ফিউচার টাইম, আমরা অনেকগুলো ভার্ব পড়বো যেগুলো দ্বারা আমরা ফিউচারটা বোঝাতে পারবো। খুব মনোযোগ দাও। তুমি তোমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করতেছ যে বন্ধুরা একটা সিনেমা রিলিজ হইলো মোস্তফা সরোয়ার ফারুকীর, তো এখন তোমরা দেখতে যাবে কি না? তো আই উইল সি, আমি দেখব, ইফ এনি ওয়ান ওয়ান্টস টু গো সি এ মুভি উইথ মি, আমার সাথে কেউ মুভি দেখতে যায় কিনা আমি এটা দেখব। দেখো আই উইল সি, এখানে উইল ব্যবহার করছে সে বলতেছে যে আমার একটা ভালো বন্ধুর সাথে আমি আজকে রাতে আমি ডিনার করব। আই এম হ্যাভিং ডিনার উইথ আ ফ্রেন্ড টু নাইট। কী করছে এখানের মধ্যে, আইয়ের পরে এখানের মধ্যে এম ভার্বের সাথে আইএনজি। আই এম হ্যাভিং ডিনার উইথ এ ফ্রেন্ড টু নাইট, আজকে রাতে আমার একটা ফ্রেন্ডের সাথে আমি ডিনার করব। তাইলে এটাও কিন্তু ফিউচার টেন্স বোঝানো হয়েছে এখানের মধ্যে। পরেরটা, আই উইল বি ফ্লাইং নিউ ইয়র্ক দেন, আমি এরপরে নিউ ইয়র্কে আমি ফ্লাই করতে থাকবো। ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলতে থাকবে, ঘটতে থাকবে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার প্রোগ্রেসিভ টেন্স। সো ফিউচার প্রোগ্রেসিভ টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, এরপরে শ্যাল বি বা উইল বি। বর্তমানে আমরা কোথাও শ্যাল শব্দটা ইউজ করি না, আমি বেশিরভাগ উইল ইউজ করি, শ্যালটা খুব ইনফর্মাল হয়ে গেছে, আমরা বেশিরভাগ উইল ইউজ করি। তো সাবজেক্টের পর উইল বি, ভার্বের সাথে আইএনজি, সব কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি। আই উইল বি ফ্লাইং টু নিউ ইয়র্ক দেন, আমি এরপর নিউ ইয়র্কে ফ্লাই করতে থাকবো। আচ্ছা, মাই প্লেন লিভস অ্যাট 7 sharp, ঠিক সন্ধ্যা 7টায় আমার প্লেনটা লিভ করবে। এটা কি বর্তমানের কথা নাকি ফিউচারের কথা? আমার প্লেনটা ঠিক 7টায় লিভ করবে, এখানের মধ্যে মিনিংটা কিন্তু ফিউচার, মিনিং হচ্ছে ফিউচার, স্ট্রাকচারটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট সিম্পল। তার মানে প্রেজেন্ট সিম্পল স্ট্রাকচার দিয়েও আমরা ফিউচার টেন্স বুঝাইতে পারি কখন, এমন কোনো শিডিউলড ইভেন্ট যেটা তুমি চাইলেও চেঞ্জ করতে পারবা না, এমন কোনো এমন কোনো শিডিউলড ইভেন্ট যেটা তোমার হাতে নাই, তুমি চাইলেও ঘটবে না চাইলেও ঘটবে, ইটিনারারি যে তুমি চাইলেও ঘটবে না চাইলেও ঘটবে, যে তোমার প্লেনের যে শিডিউলটা এটা 7টা বাজে এটা ছাড়বে, এটা তোমার হাতে যেটা নাই ফিক্সড, তুমি না চাইলেও জিনিসটা ঘটবে, সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট স্ট্রাকচার ব্যবহার করেও আমরা ফিউচার টেন্স বোঝাতে পারি। তা আমি এটাকে দেখতে তোমার প্রেজেন্ট সিম্পল মনে হইলেও, এটাকে দেখতে মনে হচ্ছে প্রেজেন্ট সিম্পল, কিন্তু মনে মনে নিজেকে কী মনে করে, ও নিজেকে মনে মনে ফিউচার সিম্পল মনে করতেছে, সে নিজেকে কিন্তু ফিউচার সিম্পল মনে করতেছে, দেখতে মনে হচ্ছে যেন এটা প্রেজেন্ট সিম্পল, কারণ সাবজেক্ট এবং ভার্বের সাথে এখানে ভার্বের সিম্পল ফর্ম আছে, ভার্বের তোমার হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম আছে। সুতরাং মনে রাখতে হবে এটা কিন্তু আসলে ফিউচার টেন্স, কিন্তু দেখতে লাগে আমাদের সিম্পল প্রেজেন্ট। কখন ইউজ করব, এমন কোনো শিডিউল ইভেন্ট, এটা তো বললাম টিয়েছেন ভাই, কোনো শিডিউল ইভেন্ট যেটা তোমার হাতে নাই, সেক্ষেত্রে ফিউচার বোঝানোর জন্য সিম্পল প্রেজেন্ট ব্যবহার করবা। হ্যাঁ, বইটা খুলেই এরকম তোমার কোশ্চেন পরীক্ষায় দেখতে পাবা। হ্যাঁ, দেখবা পিএসসি ছাড়া অন্য অনেক পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে। আই এম গোয়িং টু টেক ইট ইজি টু নাইট, আজকে রাত্রে আমি এটা খুবই ইজিলি নিব। তাহলে এখানে বি গোয়িং টু এবং ভার্বের বেস ফর্ম দ্বারা এখানের মধ্যে ফিউচার ঘটনা বোঝাচ্ছে। আই উইল গো সি এ মুভি উইথ ইউ, আমি তোমার লগে একটা সিনেমা দেখব। এবার আসি আমরা ফিউচার বোঝানোর সময় কখন উইল ব্যবহার করি, মনে রাখতে হবে কোনো আনপ্ল্যান্ড ইভেন্ট, স্পন্টেনিয়াস কোনো ইভেন্ট, স্পন্টেনিয়াস কোনো ডিসিশন, বা যে সময় কথাটা বলতেছো ওই সময় তোমার ইচ্ছা, আগ্রহ, উইলিংনেস, কিন্তু উইল ব্যবহার করবা। যেমন আই উইল গো অর আই উইল নট গো, আই উইল সি, আই উইল রিড। তাহলে স্পন্টেনিয়াস কোনো সিদ্ধান্ত এবং আনপ্ল্যান্ড, ওই সময় তোমার উইলিংনেস বোঝানোর জন্য তুমি উইল ব্যবহার করবা ফিউচার বোঝানোর জন্য। অপরদিকে কোনো প্ল্যান্ড কোনো অ্যারেঞ্জমেন্ট, যেখানের মধ্যে ইউজুয়ালি একটা ফিউচার টাইম মার্কার থাকে, যেমন আজকে রাত, যেমন আজ রাত, টু নাইট, একটা ফিউচার টাইম মার্কার আছে, প্ল্যান্ড কোনো অ্যারেঞ্জমেন্ট, সেইখানে প্রেজেন্ট প্রোগ্রেসিভ ব্যবহার করবা ফিউচার বোঝানোর জন্য। মনে রাখতে হবে ফার্ম ফিউচার প্ল্যান, যেখানের মধ্যে ফিউচার মার্কার থাকবে এবং অ্যারেঞ্জমেন্টটা খুব প্ল্যান, সেক্ষেত্রে তুমি
বলবা যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ স্ট্রাকচার ইউজ করে তুমি ফিউচার বোঝাবা। আই এম হ্যাভিং ডিনার উইথ এ ফ্রেন্ড টু নাইট। যেমন আমি তোমাদের বললাম যে আমি তোমাদের খাওয়াবো, তো এটা আমি তোমাদের এমনি বললাম আমি তোমাদের খাওয়াবো, হ্যাঁ। এই বাক্যটা আর আমি তোমাদের খাওয়াতে যাচ্ছি, আজকে রাতে খাওয়াতে যাচ্ছি, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তোমাদের খাওয়াবো আমি, এটা আমার একটা মনের হাবিলাস, বলছি আমি তোমাদের খাওয়াবো, এমনি জাস্ট আমার ইচ্ছা, তোমাদের খাওয়াবো আমি, ভবিষ্যৎকালে একসময় খাওয়াবো তোমাদেরকে, আনপ্ল্যানের কথা। আজকে খাওয়াতে যাচ্ছি, সো আজকে খাওয়াতে যাচ্ছি, এখানের মধ্যে অনেক ফার্ম একটা তোমার প্ল্যান, একটা অ্যারেঞ্জমেন্ট হবে এখানের মধ্যে, এবং এই আজকে রাতে বললাম টু নাইট, এটা ফিউচার মার্কার শব্দ। জানাতে বলছে আমিন। এইবার দেখো বলছিল ভাইয়া আমরা এখানের মধ্যে ফিউচার ইউজ করতে পারবো কিনা। মনে রাখবা ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, আউট অফ ইউর কন্ট্রোল। আচ্ছা, এটাকে তোমার কন্ট্রোলে, তুমি চাইলে ক্যান্সেল করতে পারো, ইভেন্টটা তুমি ক্যান্সেল করতে পারো। সো এখানে তুমি ক্যান্সেল বললো, বিমান ত্যাগ করাটা ক্যান্সেল হবে না, এটা তোমার হাতে নাই। যে ঘটনাটা তোমার হাতে নাই, যেটা কোনো শিডিউল হয়ে আছে প্ল্যান্ড ইভেন্ট হিসেবে, এবং ইউজুয়ালি তোমার আমাদের যে স্কেজুলগুলো ইটিনারারি যেগুলো, এ সকল ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট স্ট্রাকচার ব্যবহার করে ফিউচার বোঝাতে পারি। মাই প্লেন লিভস অ্যাট 7 sharp। তাহলে আশা করি তোমরা ফিউচার যে অনেকভাবে ব্যবহার করা যায় সেটা বুঝতে পারছো। এখন তুমি হচ্ছে যে বিয়ে করতে যাচ্ছ আগামী তোমার হচ্ছে যে মাসে, তুমি হচ্ছে যে বিয়ে করতে যাচ্ছ, তুমি ফিউচারের একটা ব্যাপারে তুমি কাজটা করবা, প্ল্যান করছো, ডিসিশন আগে নিয়ে ফেলছো। এখন তুমি কী বলবা? তুমি এক্ষেত্রে বি গোয়িং টু ব্যবহার করে তুমি ফিউচার ইভেন্টটা বলতে পারবা। তুমি বলতে পারবা আই অ্যাম গোয়িং টু গেট ম্যারিড নেক্সট মান্থ। আগামী মাসে আমি বিয়ে করতে যাচ্ছি। তাহলে আমরা প্ল্যান কোনো ফিউচার ইভেন্ট, ডিসিশনটা আমরা প্রিভিয়াসলি মেড করছি, এক্ষেত্রে আমরা বি গোয়িং টু শব্দটা ব্যবহার করে, এই ফ্রেজটা ব্যবহার করে আমরা ফিউচার বোঝাইতে পারি। আসো ফিউচার প্রোগ্রেসিভ কখন? ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলতে থাকবে, ঘটতে থাকবে, এটা ফিউচার প্রোগ্রেসিভ স্ট্রাকচার। সাবজেক্টের সাথে শ্যাল বি বা উইল বি, ভার্বের সাথে আইএনজি। যেমন আই উইল বি ফ্লাইং টু নিউ ইয়র্ক দেন, আমি এরপর নিউ ইয়র্কে ফ্লাই করতে থাকবো। তাহলে আমরা কয় রকমের ফিউচার পাইলাম? একটা উইল ব্যবহার করে আমরা কোনো প্রেডিকশন দিতে পারি, বাংলাদেশ উইল উইন দ্য ম্যাচ, বাংলাদেশ ম্যাচটাতে জিতবে, প্রেডিকশন। স্পন্টেনিয়াস ডিসিশন, বি গোয়িং টু কখন ইউজ করি আমরা? কোনো প্ল্যান্ড ইভেন্ট প্রেডিকশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। প্রেজেন্ট প্রোগ্রেসিভ কখন ইউজ করি? ডেফিনিট প্ল্যান উইথ ফিউচার টাইম মার্কার। আজকে রাতে তোমাদের আমি খাওয়াতে যাচ্ছি, হ্যাঁ, তাহলে ডেফিনিট প্ল্যান ফিউচার টাইম মার্কার থাকবে, প্রেজেন্ট প্রোগ্রেসিভ ব্যবহার করবো। আর সিম্পল প্রেজেন্ট কোনগুলোতে? যেটা তোমার হাতে নাই, তুমি না চাইলেও বিমান কিন্তু ত্যাগ করবেই, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো সিম্পল প্রেজেন্ট। সৌরভ তোমার কোশ্চেন আসতেছে ভাইয়া, আসতেছে। আর ফিউচার প্রোগ্রেসিভ কোনগুলো? ভবিষ্যৎকালে টাকা চলতে থাকবে, সেটা ফিউচার প্রোগ্রেসিভ। তাহলে আমরা দেখলাম যে আমরা কিছু জায়গায় ইন্ডিকেট করি ফিউচার, কিন্তু স্ট্রাকচারটা প্রেজেন্ট টেন্সের। আই এম গোয়িং টু স্পিক, আই এম গোয়িং টু ওয়াক, শি ইজ গোয়িং টু স্পিক, শি ইজ গোয়িং টু ওয়াক, শি ইজ গোয়িং টু লিভ, শি ইজ গোয়িং টু অর্গানাইজ, হ্যাঁ, উই আর গোয়িং টু ওয়াক, উই আর গোয়িং টু লিভ, উই আর গোয়িং টু অর্গানাইজ, উই আর গোয়িং টু ওয়েট, হ্যাঁ। তাহলে স্ট্রাকচারটা দেখতে প্রেজেন্ট হইলেও এগুলো আসলে ফিউচার। আই এম গোয়িং টু ওয়ার্ক অন দ্য প্রজেক্ট, আমি প্রজেক্টটাতে কাজ করবো, আই এম ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, এটা আমি প্রজেক্টটাতে কাজ করতেছি, হ্যাঁ, আমি কাজ করতেছি, আমি আই এম ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট নেক্সট ইয়ার, আমি প্রজেক্টটাতে আগামী বছর কাজ করতেছি। তাহলে দেখো আগামী বছর কাজ করতেছি ইউজ করছি কি আমরা? প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। তার প্রেজেন্ট প্রোগ্রেসিভ ব্যবহার করেও আমরা কি করতে পারি? যখন আমরা, আচ্ছা প্রেজেন্ট প্রোগ্রেসিভের মধ্যে কী থাকবে এখানে স্পেসিফিক্যালি? কী থাকবে? একটা, এটা ফার্ম প্ল্যান। এখানে ফিউচার প্রোগ্রেসিভ টাইম, ফিউচার একটা মার্কার থাকবে, নেক্সট ইয়ার আমি করতেছি, মানে একদম তোমার চাকরি কনফার্ম হয়ে গেছে এবং তুমি কাজ নেক্সট ইয়ার তুমি শুরু করবে, একদম ফার্ম ফিউচার, এবং তোমার টাইম তুমি শুদ্ধ বলে দিচ্ছ, আজকে রাতে আমি তোমাদের খাওয়াতে যাচ্ছি, এরকম। ভেরি নিয়ার ফিউচার বোঝানোর জন্য আমরা অনেক সময় আমরা হচ্ছে যে অ্যাবাউট টু শব্দটা ব্যবহার করি, অ্যাবাউট টু ফ্রেজটা ইউজ করি, বি অ্যাবাউট টু। যেমন আই এম অ্যাবাউট টু স্পিক, আমি বলতে যাচ্ছি, আই এম অ্যাবাউট টু ওয়াক, হি ইজ অ্যাবাউট টু ওয়াক, হি ইজ অ্যাবাউট টু লিভ, হি ইজ অ্যাবাউট টু অর্গানাইজ, হি ইজ অ্যাবাউট টু ওয়েট, হ্যাঁ, উই আর অ্যাবাউট টু স্পিক, উই আর অ্যাবাউট টু ওয়াক। তাহলে আমরা অ্যাবাউট টু মানে এই জাস্ট এই যে এখন শুরু করতে যাচ্ছি, মাত্র এখনই শুরু করতে যাচ্ছি, এটা হচ্ছে অ্যাবাউট টু। তোমাদের পরীক্ষা যদি মার্চে যদি হয়ে থাকে পরীক্ষা, তো অনেকেই তোমার হচ্ছে যে তোমার এখন তো খুবই হেক্টিক, খুবই পরিশ্রমে যাচ্ছে, আমি তোমাদের বলবো তোমরা ছেড়ে দিও না, আশা ছাড়িও না তোমরা। মোস্ট পিপল গিভ আপ জাস্ট হোয়েন দে আর অ্যাবাউট টু অ্যাচিভ সাকসেস, হ্যাঁ, এটা একটা গুণী লোকে বলছিল, এবং ঠিক শেষ মুহূর্তে কিছু লোক তোমার হচ্ছে যে গিভ আপ করে, এবং এই জিনিসটা কিন্তু তোমার সকল ক্ষেত্রে সত্যি, হ্যাঁ।
মনে রাখবা যে সাইকোলজি এটা শুধুমাত্র আমাদের বিষণ্ণতা বা আনন্দের ক্ষেত্রে না, এটার অনেক ব্যবহার আছে কিসে? বিজনেসে। যারা ট্রেড করে তাদের ক্ষেত্রে মেইন স্ট্রেংথটা কোন জায়গায়? স্ট্রেংথটা হচ্ছে কোন জায়গায়? সাইকোলজিটা। কারণ এক্ষেত্রে আমরা দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে ফিয়ার, একটা হচ্ছে গ্রিড। কিছু লোক ভয় পাইয়া হচ্ছে যে তোমার আর্লিতে সেল করে দেয়, কিছু লোক লুভি হইয়া অনেক হাইতে স্টক কিনে। যারা ফিয়ার এবং গ্রিড দুটাকে কন্ট্রোল করে রাখতে পারে ওরা দিন শেষে অনেক গেইনার হয়। তো এটা হচ্ছে যে হাল ছেড়ে না দেয়। মাঝে মধ্যে এরকম হয় যে সে একটা স্টক অনেক দিন ধরে রাখছে, ধরে রাখার পরে সে হচ্ছে যে ঠিক বিক্রি করে দিছে। বিক্রি করার পরে এরপরে দাম বাড়ে গেছে, হাউ তাজ করতেছে, আয় রে ছেড়ে কেন ছাড়া দিলাম এর দামটা বেড়ে গেছে। আচ্ছা, এখন আমাদের উপরে সৌরভ বলছে ভাইয়া এখানের মধ্যে উইল হ্যাভ এখনও পড়ি নাই। আসো, ভবিষ্যতে দুইটা ঘটনা ঘটবে, একটা আগে ঘটবে, একটা পরে ঘটবে। ভবিষ্যতে দুইটা ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট, ভবিষ্যতে যে দুইটা ঘটনার মধ্যে যেটা পরে ঘটবে সেটা ফিউচার সিম্পলও দেওয়া যেতে পারে, সেটা প্রেজেন্ট সিম্পলও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট। আমরা জানি ফিউচার পারফেক্টের মধ্যে সাবজেক্টে পড়ে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আমরা শ্যাল হ্যাভ তেমন একটা ব্যবহার করি না, সব জায়গায় উইল হ্যাভ। আর আমরা জানি সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল, রুলসটা আমরা সবাই জানি। এখন ভবিষ্যতে দুটা ঘটনা ঘটবে, একটা হচ্ছে ও এয়ারপোর্টে যাবে, আর একটা হচ্ছে ওর ফোনের চার্জ শেষ হয়ে যাবে। তাহলে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার ঘটনা আর হলো সে এয়ারপোর্টে যাওয়া, দুটো ঘটনা অতীতকালে ভবিষ্যৎকালে ঘটবে। এখানের মধ্যে আমাদের দুটো ঘটনার মধ্যে কি হবে যে একটা কাজ আগে ঘটবে সেটা হলো ওর ফোনে চার্জ শেষ হয়ে যাবে, একটা কাজ পরে ঘটবে সেটা হলো সে এয়ারপোর্টে যাবে। তার মানে এয়ারপোর্টে যেতে যেতে ফোনের চার্জ শেষ হয়ে যাবে। আবার বলি, ভবিষ্যৎকালে দুটো ঘটনা, একটা ফোনের চার্জ শেষ হয়ে যাবে, একটা সে এয়ারপোর্টে যাবে। তবে এয়ারপোর্টে যাওয়ার আগে ফোনের চার্জ শেষ হয়ে যাবে। ফোনের চার্জ যে শেষ হয়ে যাবে এই কাজটা আগে ঘটবে, এই কাজটা ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হার ফোন উইল হ্যাভ ডাইড, এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। হার ফোন উইল হ্যাভ অলরেডি ডাইড। আর সে যে এয়ারপোর্টে যাবে, এখানে তুমি হচ্ছে যে সিম্পল প্রেজেন্টও দিতে পারো, সিম্পল ফিউচারও দিতে পারো, দুটোই শুদ্ধ। তুমি বলতে পারো বাই দিস টাইম শি গেটস টু দ্য এয়ারপোর্ট হার ফোন উইল হ্যাভ অলরেডি ডাইড, অথবা বলতে পারো বাই দ্য টাইম শি উইল গেট দ্য এয়ারপোর্ট হার ফোন উইল হ্যাভ অলরেডি ডাইড, দুইটা কারেক্ট। আমরা আরও কিছু এক্সাম্পল দিব, আসো। এটা এইভাবে তুমি বলতে পারবা, তুমি বাই দ্য টাইম শি গেটস টু দ্য এয়ারপোর্ট এটা আগে বলতে পারবা, আর বাই দ্য টাইম শি গেটস টু দ্য এয়ারপোর্ট এর পরে বলতে পারো। আচ্ছা, যারা জুন মাস থেকে ক্লাস করছো তোমাদেরকে আমি কিছু জিনিস পড়াছিলাম, যে পাংচুয়েশন পড়াছিলাম, বলো তো দুইটার মধ্যে পার্থক্য কী? যে বাই দ্য টাইম শি গেটস টু দ্য এয়ারপোর্ট এটা আগে দিলাম, এটা পরে দিলাম, পার্থক্য আছে কোনো? ইনফ্যাক্ট এগুলো লিখিত পরীক্ষা আসে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যদি তুমি আগে লিখো, তার মানে ডিপেন্ডেন্ট ক্লজটা যদি পরে লিখো তাহলে কোনো কমা দিতে হবে না, ডিপেন্ডেন্ট ক্লজটা আগে দিলে কমা দিতে হয়। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্লজটা যদি আগে লেখো তাহলে কমা দিতে হয়, পরে লিখলে কমা দিতে হয় না। তাহলে আমরা দুইটাই শুদ্ধ বাক্য। বাই দ্য টাইম শি গেটস টু দ্য এয়ারপোর্ট হার ফোন উইল হ্যাভ অলরেডি ডাইড, এখানে আমার ডিপেন্ডেন্টটা আগে দিয়েছে জন্য কমা দিয়েছি, পরেরটাতে কমা দেয় না কারণ ডিপেন্ডেন্টটাকে আমরা পরে নিয়ে গেছি। দুটো সেম সেন্টেন্স। এবার আসো, ভবিষ্যৎকালে দুইটা ঘটনা ঘটবে, একটা হলো সে গাড়ি চালায় অফিসে যাবে, একটা হচ্ছে ওর প্লেনটা ছাড়ে দিবে। তাহলে দুটো ঘটনা ঘটবে, একটা হচ্ছে সে ড্রাইভ করে অফিসে আসবে, আর একটা হচ্ছে প্লেনটা ছেড়ে দিবে। তবে সে অফিসে আসার আগে প্লেনটা ছেড়ে দিবে। তাহলে কোনটা তোমার তোমার হচ্ছে ফিউচার পারফেক্ট হবে, প্লেন ছেড়ে দেয় নাকি অফিসে আসা? ভবিষ্যৎকালে দুটো ঘটনা ঘটবে, একটা হলো ও ড্রাইভ করে অফিসে আসবে, একটা হলো প্লেনটা ছেড়ে দিবে। অফিসে আসার আগে প্লেনটা ছেড়ে দিবে, তাহলে প্লেনটা ছেড়ে দিবে এটা ফিউচার পারফেক্ট। ও অফিসে আসবে এটা প্রেজেন্ট সিম্পল বা এটা ফিউচার সিম্পল। আমরা জানি ফিউচার পারফেক্ট হচ্ছে সাবজেক্টের পর উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দ্য প্লেন উইল হ্যাভ লেফট, এটা আমাদের ফিউচার পারফেক্ট। বাই দ্য টাইম শি ড্রাইভস ব্যাক টু দ্য অফিস, তুমি এখানের মধ্যে শি উইল ড্রাইভ ব্যাক দিতে পারো অথবা তুমি শি ড্রাইভস ব্যাক দিতে পারো। কোনটা বেশি পপুলার? প্রেজেন্ট সিম্পল ইউজ করাটা বেশি পপুলার। আমরা ইউজুয়ালি প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি, এটা সুন্দর। তাহলে আমরা
ভবিষ্যৎকালে দুইটা ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটবে সেটা আমরা সিম্পল ফিউচার বা সিম্পল প্রেজেন্ট। বেশি পপুলার হচ্ছে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করা, বা দুইটা ব্যবহার করা যেতে পারে। তাহলে ফিউচার পারফেক্টকে আমরা বাংলায় বলতে পারি এটা কাছের ভবিষ্যৎ। সো আই উইল হ্যাভ স্লেপ্ট বিফোর দ্য বয় কামস, উই উইল হ্যাভ রান বিফোর দ্য বয় কামস। হ্যাঁ, এখানে যথারীতি মনে রাখতে হবে বিফোর শব্দের অর্থ পূর্বে এবং ফিউচার পারফেক্ট বিফোরের পূর্ব বসে। আজকে আমাদের আসলে 2টা লেকচার পড়ানোর প্ল্যান থাকলেও আমার হচ্ছে ভয়েসটা আজকে আমরা না পড়ানোটা ভালো হবে। সো দ্য পাস্ট ইজ অলওয়েজ টেন্স, দ্য ফিউচার পারফেক্ট। আমি মনে করি তোমরা যে পরিশ্রমটা করতেছো, তোমরা একটা পারফেক্ট একটা ভবিষ্যতের জন্য তোমরা ওয়েট করতেছো, এবং তোমরা পরিশ্রমটা যদি তোমরা বজায় রাখো, ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যৎ তোমাদের হচ্ছে যে অনেক ভালো হবে।